আমি আমার স্ত্রীকে গুরুদেবের সাথে পূজারীর নিজস্ব কক্ষে দেখলাম এবং তারা বলল যে সে শুধুমাত্র কাপড় বদলানোর জন্য ভিতরে এসেছিল। আমি কোনো হট্টগোল করলাম না। আমি তাদের চোখে দেখলাম, বিশ্বাস করার নাটক করলাম এবং চুপচাপ চলে গেলাম। একই রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, আমি এমন কিছু প্রস্তুত করলাম যা গুরুদেব এবং আমার স্ত্রী কখনো ভুলবে না। তারপর গ্রামে কেউ তাদের আগের মতো দেখেনি। কিন্তু আমাকে শুরু থেকে বলতে দিন কিভাবে একজন লোক যার কাছে সবকিছু ছিল তাকে সবচেয়ে গভীর বিশ্বাসঘাতক পেল, এবং কিভাবে প্রতিশোধ যখন বুদ্ধিমত্তা এবং ধৈর্যের সাথে নেওয়া হয় তাহলে যে কোনো আঘাতের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক হতে পারে। আমার নাম অজয় সিং। আমি ৪৮ বছরের। আমি রাজস্থান রাজ্যের সবচেয়ে বড় নির্মাণ কোম্পানির মালিক। ৩ প্রজন্ম ধরে ঘর, ভবন, রাস্তা তৈরি করছি। আমার দাদাজি একটা ফাওড়া এবং একটা স্বপ্ন দিয়ে শুরু করেছিলেন। আমার বাবা ব্যবসা বিস্তার করলেন এবং আমি এটাকে একটা সাম্রাজ্যে পরিণত করলাম, যার মূল্য প্রায় ৫০০ কোটি। কিন্তু টাকা ওফাদারি কেনে না, বিশ্বাস কেনে না, এবং নিশ্চিতভাবে সম্মান কেনে না। আমি ৩২ বছর আগে সুনয়নার সাথে বিয়ে করেছিলাম। সে ২০ বছরের ছিল, আমি ২৬ বছরের। সে গ্রামের স্থানীয় উকিলের মেয়ে ছিল। সুন্দর, শিক্ষিত, এক সফল ব্যবসার স্ত্রী হওয়ার জন্য আদর্শ শিষ্টাচারওয়ালী, অথবা এমন আমি ভেবেছিলাম। আমাদের ৩ সন্তান হল: আকাশ সিং ৩০ বছরের, রিয়া সিং ২৮ বছরের এবং করণ সিং ২৫ বছরের। আমি তাদের সবকিছু দিয়েছি: নিজস্ব শিক্ষা, ভ্রমণ, সুযোগ, যা আমাকে কখনো পাইনি। এবং আমি ভেবেছিলাম যে আমরা একটা শক্তিশালী একত্রিত পরিবার গড়ছি, যা মূল্যবোধের ওপর ভিত্তি করে। কিন্তু আমি ভুল ছিলাম। আমরা উদয়পুরে থাকি, যা জয়পুর থেকে ১ ঘণ্টার দূরত্বে, একটা ঐতিহ্যবাহী গ্রাম, যেখানে সবাই একে অপরকে চেনে, যেখানে মন্দির সামাজিক জীবনের কেন্দ্র, যেখানে গুরুদেব প্রকাশ ২০ বছর ধরে পূজারী ছিলেন, সম্মানিত, প্রশংসিত, সম্প্রদায় দ্বারা জীবিত সাধু মানা যান। গুরুদেব প্রকাশ বোম্বে বছরের, লম্বার করিশ্মাতিক, যাদের আওয়াজ মন্দির ভরে দেয় এবং যাদের উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করে, বিশেষ করে মহিলাদের। কিন্তু কেউ তাদের ওপর প্রশ্ন তোলে না, কারণ তিনি ভগবানের লোক, এবং ভগবানের লোক সন্দেহের ওপরে হয়, অথবা এমন আমরা ভেবেছিলাম। সুনয়না সবসময় ভক্ত ছিল। প্রতি রবিবার পূজা, মঙ্গলবার আরতি, বৃহস্পতিবার সৎসঙ্গ, এবং আমি তার সমর্থন করেছি, কারণ আমার মনে হয়েছিল যে তার বিশ্বাস সত্য, যে মন্দিরের প্রতি তার সমর্পণ গভীর আধ্যাত্মিকতার অভিব্যক্তি। কিন্তু কিছু ইঙ্গিত ছিল, ইঙ্গিত যা আমি উপেক্ষা করেছি, কারণ আমি দেখতে চাইনি, কারণ সন্দেহ করার চেয়ে বিশ্বাস করা সহজ, কারণ অন্ধ স্বামী বেশি শান্তিতে বাঁচে। সুনয়না মন্দিরে বেশি সময় কাটাতে লাগল। তাদের এখন ভজন মণ্ডলীতে সাহায্যের দরকার ছিল। তারা একটা চ্যারিটি প্রোগ্রাম আয়োজন করছিল। গুরুদেব প্রকাশকে পূজারীর নিজস্ব কক্ষ সাফ করার জন্য স্বয়ংসেবকদের দরকার ছিল। তার কাছে সবসময় একটা কারণ থাকত, সবসময় একটা সঠিক ব্যাখ্যা, এবং আমি ঠেকে এবং প্রজেক্টে ব্যস্ত মাথা নাড়িয়ে দিতাম। কত ভালো যে তুমি সাহায্য করছো আমার প্রিয়। সম্প্রদায়ের সেবা করা গুরুত্বপূর্ণ। বোকা, আমি একটা বোকা ছিলাম। ৩ মাস আগে আমি পরিবর্তন দেখতে শুরু করলাম। সুনয়না মন্দির যাওয়ার জন্য আমার বাইরে যাওয়ার চেয়ে বেশি প্রস্তুত হতো। নতুন ইত্তর, বেশি ফেট কাপড়, সতর্কতার সাথে মেকআপ। আমি শুধু ভগবানের ঘরের জন্য প্রস্তুত দেখতে চাই, সে বলতো যখন আমি মন্তব্য করতাম। এবং আমি বিশ্বাস করেছি, কারণ আমি বিশ্বাস করতে চেয়েছিলাম, কারণ ৩২ বছরের বিয়ের পর বিশ্বাস নিজেই আসে, অথবা এমন হওয়া উচিত ছিল। কিন্তু ১ মাস আগে কিছু ঘটল যা আমাকে সন্দেহে ফেলল। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরলাম এবং আমি সুনয়নাকে ফোনে নিচু আওয়াজে কথা বলতে শুনলাম, যে লহজা যা সে আমার সাথে কখনো ব্যবহার করেনি, নরম, চঞ্চল, অন্তরঙ্গ। আমি তোমার সাথে কাল মিলতে অপেক্ষা করতে পারছি না, সে বলছিল। হ্যাঁ, ৩টে বাজে যখন সবাই দুপুরের আরতিতে থাকবে, কেউ আমাদের বিরক্ত করবে না। আমাকে দেখে সে তাড়াতাড়ি ফোন কেটে দিল, একটা এমন লোকের অভিব্যক্তির সাথে যে ধরা পড়েছে, কিন্তু সে সামলে নিল। সে সরলা ছিল। মন্দির থেকে আমরা ছাদের মেরামতের জন্য একটা লটারি আয়োজন করছি। সরলা এমন কথা বলে? না অজয় সিংহ, তুমি কল্পনা করছ। হয়তো, অথবা হয়তো না, কিন্তু সন্দেহের বীজ বোনা হয়ে গেছে। আমি চুপচাপ দেখতে শুরু করলাম, প্যাটার্নে মনোযোগ দিলাম। সুনয়না মঙ্গলবার এবং বৃহস্পতিবার ৩টে বাজে বের হতো, কথিতভাবে সৎসঙ্গের জন্য, কিন্তু ৩ ঘণ্টা পরে গোলাপি গাল সাথে ফিরত, সেই শক্তি সাথে যা তার কাছে আগে ছিল না, যেমন একটা মহিলা যে সবে কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা করেছে। সৎসঙ্গ কেমন ছিল? খুব ভালো, গভীর। আমরা ৩ ঘণ্টা ক্ষমা নিয়ে কথা বললাম এবং তারপর কফি খেলাম। তুমি জানো আমরা মহিলারা কেমন, একটা কথোপকথন অন্যটাকে জন্ম দেয়। সব সময় ব্যাখ্যা, সব সময় এমন উত্তর যা যথাযথ মনে হতো, কিন্তু আমার অন্তরাত্মা চিৎকার করছিল যে কিছু ভুল। আমি তদন্ত করার সিদ্ধান্ত নিলাম।
আমি একটা নিজস্ব জাসুস রমেশকে কাজে লাগালাম, যে বিবেকশীল এবং পেশাদার ছিল। আমি জানতে চাই যে আমার স্ত্রী কার সাথে সময় কাটায়, কোথায় যায়, কার সাথে কথা বলে। আমার সন্দেহ বিশ্বাসঘাতক। আমি আশা করি যে আমি ভুল। 2 সপ্তাহ ধরে জাসুস তার পিছু নিল এবং রিপোর্টগুলো বিভ্রান্তিকর ছিল। সুনয়না মন্দিরে যায় যেমন সে বলে, গ্রুপে অংশগ্রহণ করে। গতিবিধিতে সাহায্য করে। সবকিছু বৈধ মনে হচ্ছে, আমাকে কিছু সন্দেহজনক দেখা যাচ্ছে না। অজয় সিং আপনার স্ত্রী সেই করছে যা সে বলে, এবং গুরুদেব প্রকাশ গতিবিধিতে উপস্থিত, কিন্তু সবসময় অন্য লোকদের সাথে। এমন কিছু নেই যা অযথাযথ ব্যবহারের ইঙ্গিত দেয়। আমি স্বস্তি এবং বোকামি অনুভব করলাম। আমি একটা ওয়াফাদার স্ত্রীর তদন্তে টাকা খরচ করলাম, আমার অসুরক্ষা আমাকে নিয়ন্ত্রণ করতে দিলাম। কিন্তু তারপর 2 সপ্তাহ আগে সবকিছু বদলে গেল। বৃহস্পতিবারের দিন ছিল, সৎসঙ্গের দিন। সুনয়না সবসময়ের মতো 3টে বাজে বের হয়ে গেল। আমি গ্রামের অন্য পাশে একটা নতুন ব্যবসায়িক ভবনের নির্মাণের নজরদারি করছিলাম, এবং আমার অ্যাকাউন্টেন্ট অনিলের ফোন এলো। অজয় সিং আমাকে সাপ্লাইয়ের পেমেন্টের জন্য তাৎক্ষণিক ডকুমেন্টে স্বাক্ষর করার দরকার। যদি আমরা আজ তাদের স্বাক্ষর না করি তাহলে আমাদের সমস্যা হবে। আপনি কি তাদের নির্মাণ সাইটে নিয়ে আসতে পারেন? তারা অফিসে উকিলের সাথে অপেক্ষা করছে। যদি আপনি আসেন তাহলে এটা দ্রুত হবে। আমি অভিশাপ দিলাম, কিন্তু এটা প্রয়োজনীয় ছিল। আমি 20 মিনিট ধরে অফিসে গাড়ি চালিয়ে গেলাম, ডকুমেন্টে স্বাক্ষর করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে আমি গ্রামের কেন্দ্রে থাকার সুবিধা নেব, মন্দিরের দিকে এগোনোর জন্য। হয়তো সুনয়নাকে অবাক করব, হয়তো গ্রুপের পরে রাতের খাবারে যোগ দেব। আমি 4:45 বাজে পৌঁছালাম। মন্দির শান্ত ছিল, প্রায় খালি। সন্ধ্যার আলো রঙিন কাঁচ থেকে ভিতরে আসছিল, একটা পবিত্র শান্তি যা আমাকে সবসময় স্বস্তি দিত। কিন্তু কোনো সৎসঙ্গ ছিল না, কোনো মহিলারা কথা বলছিল না, কেউ ছিল না। আমি আস্তে করে সুনয়নাকে ডাকলাম, কোনো উত্তর নেই। আমি প্রধান মণ্ডপে চললাম, বেঞ্চগুলো চেক করলাম, কিনারের বেদিগুলো দেখলাম, কিছু নেই। এবং তখন আমি কিছু শুনলাম, হালকা আওয়াজ পিছন থেকে, পূজারীর নিজস্ব কক্ষ থেকে। পূজারীর নিজস্ব কক্ষ একটা নিজস্ব এলাকা হয়, যেখানে গুরু পূজারী পূজার জন্য প্রস্তুত হয়, যেখানে পবিত্র বস্ত্র রাখা হয়, যেখানে ভক্ত সাধারণভাবে যায় না। কিন্তু আমি মন্দিরের সবচেয়ে বড় দানকারী ছিলাম। আমি 3 বছর আগে পুরো নবায়নের ফিন্যান্স করেছি। আমি নিজেকে যেখানে প্রয়োজনীয় মনে করি সেখানে যাওয়ার অধিকার অনুভব করতাম। আমি পূজারীর নিজস্ব কক্ষের দরজা আস্তে করে খুললাম, শব্দ না করে, এবং যা আমি দেখলাম তা আমাকে জমিয়ে দিল। সুনয়না সেখানে গুরুদেব প্রকাশের সাথে ছিল। সে তার শার্ট ঠিক করছিল, তিনি তার কুর্তা ঠিক করছিলেন, উভয় এমন ভাবের সাথে যেন তাদের কোনো নিজস্ব মুহূর্তে বাধা দেওয়া হয়েছে। সময় থেমে গেল। আমার হৃদয় এত জোরে ধড়কছিল যে আমার মনে হলো যে এটা ফেটে যাবে। আমার মন এটা বোঝার চেষ্টা করছিল যে আমি কি দেখছি, একটা নির্দোষ ব্যাখ্যা খুঁজছিল যা স্পষ্টভাবে উপস্থিত ছিল না। অজয়, সুনয়না জোরে বলল, আপনি এখানে কি করছেন? আমিও সেই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। গুরুদেব প্রকাশ শান্তিপূর্ণভাবে হাত উঠিয়ে একটা পা এগিয়ে দিলেন, একটা ভাব যা আধ্যাত্মিক হওয়ার নাটক করছিল, কিন্তু যা স্পষ্টভাবে ঘাবড়ে যাওয়া ছিল। শ্রীমান অজয়, এটা তেমন নয় যেমন মনে হচ্ছে। ভালো নয়? তাহলে কি? সুনয়নার একটা ছোট দুর্ঘটনা হয়েছে। তিনি তার শার্টে কফি ফেলে দিয়েছেন এবং আমি তাকে এখানে নিয়ে এসেছি যাতে সে নিজস্বভাবে বদলাতে পারে, সম্মানের সাথে। বদলাতে পারে? হ্যাঁ, এজন্যই সে তার কাপড় ঠিক করছিল। আমি সবে তাকে একটা পরিষ্কার শার্ট দিয়েছি যা আমাদের কাছে দানে ছিল। আমি সুনয়নার দিকে দেখলাম যে জোরে মাথা নাড়ল। হ্যাঁ আমার প্রিয়, এটা খুব লজ্জাজনক ছিল, এবং গুরুদেব আমার সাহায্য করার জন্য এত দয়া দেখিয়েছেন। এবং সৎসঙ্গ বাতিল করা হয়েছে। সরলা অসুস্থ, তাই আমি গুরুদেবের সাহায্য করার জন্য নিজস্বভাবে দরজা বন্ধ করে পূজারীর নিজস্ব কক্ষের তালিকায় থাকার সিদ্ধান্ত নিলাম, সম্মানের জন্য। গুরুদেব প্রকাশ হস্তক্ষেপ করলেন। আমরা চাইনি যে কেউ ভুল করে ভিতরে আসুক যখন সুনয়না কাপড় বদলাচ্ছে। এটা মিথ্যে ছিল। প্রত্যেক শব্দ মিথ্যা ছিল। আমি তাদের চোখে, তাদের শারীরিক ভাষায়, যেভাবে তারা একে অপরকে দেখা এড়িয়ে যাচ্ছিল তাতে দেখলাম। কিন্তু আমি পূজারীর নিজস্ব কক্ষে ছিলাম, ঈশ্বরের একটা লোকের সাথে আমার স্ত্রী, আমার গুরু, 2 লোক যারা কথিতভাবে নৈতিকতা, মূল্যবোধ, ঈমানদারির প্রতিনিধিত্ব করে, এবং তারা সোজা আমার মুখে মিথ্যা বলল। আমার কাছে 2 বিকল্প ছিল, হট্টগোল করা, চিৎকার করা, অভিযোগ লাগানো, মুখোমুখি হওয়া, অথবা বিশ্বাস করার নাটক করা,
তাদের নিরাপত্তার মিথ্যা অনুভূতি দেওয়া এবং কিছু আরও কার্যকর পরিকল্পনা করা। আমি দ্বিতীয় বিকল্প বেছে নিলাম। আমি বুঝি। আমি শান্ত আওয়াজে বললাম, তুমি কত ভাগ্যবান সুনায়না যে তোমাকে এত চিন্তাশীল গুরু মিলেছে। আমি তাদের মুখে স্বস্তি দেখলাম, এটা ভেবে যে আমি গল্পে বিশ্বাস করেছি, যে আমি একটা বিশ্বাসী এবং বোকা স্বামী ছিলাম যে সবকিছু মানে যা তাকে বলা হয়। হ্যাঁ, সুনায়না কাপা হাসির সাথে বলল, খুব ভাগ্যবান। ঠিক আছে, আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, তোমাদের অনেক কিছু করতে হবে, তালিকা এবং সেই সব, হ্যাঁ অনেক কিছু। গুরুদেব প্রকাশ বললেন, এবং শ্রীমান অজয়, আপনার বোঝার জন্য ধন্যবাদ। সব পুরুষ এত বোঝাদার হয় না। বোঝাদার? তারা আমাকে তাদের মিথ্যা গিলে নেওয়ার জন্য বোঝাদার বলল। আমি মন্দির থেকে বেরোলাম, আমার গাড়িতে চললাম, বাড়ি চললাম, এবং পুরো সময় আমার মন কাজ করছিল, প্রসেস করছিল, পরিকল্পনা করছিল, গণনা করছিল। আমি চিৎকার করব না, আমি মুখোমুখি হব না, আমি তাদের আরও মিথ্যা গড়ে তোলা, আরও সতর্ক হওয়া, তাদের নিশানগুলো ভালোভাবে লুকানোর সুযোগ দেব না। আমি কিছু ভালো করব, কিছু স্থায়ী, কিছু যা তাদের বিশ্বাসঘাতককে এমনভাবে উন্মোচন করবে যে পুরো গ্রাম দেখবে যে তারা কখনো অস্বীকার করতে পারবে না, যে তাদের চিরকালের জন্য চিহ্নিত করে দেবে। সেই রাতে আমরা চুপচাপ খাবার খেলাম। সুনায়না ঘাবড়ে গিয়েছিল, হয়তো এটা আশা করছিল যে আমি ফেটে পড়ব, যে আমি তার মুখোমুখি হব, কিন্তু আমি শান্ত ছিলাম, সাধারণ, যেন কিছু ঘটেনি। তোমার দিন কেমন গেল? সে আমাকে জিজ্ঞাসা করল। উৎপাদক, আমি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করলাম। আর তোমার? সাধারণ, তুমি জানো, মন্দিরের কাজ। নিশ্চয়ই মন্দিরের কাজ। রাতের খাবারের পর আমি আমার অধ্যয়ন কক্ষে কম্পিউটার, ফোন এবং সত্যকে এমনভাবে উন্মোচন করার দৃঢ় সংকল্প সাথে বন্ধ হয়ে গেলাম যে কেউ এটাকে উপেক্ষা না করতে পারে। আমি নিজস্ব জাসুসকে ফোন করলাম। আমার দরকার যে তুমি ফিরে এসো এবং এবার আমাকে ফটোগ্রাফিক প্রমাণ চাই। ভিডিও যদি সম্ভব হয় তাহলে তারা যা করছে, যে কোনো জায়গায়, যে কোনো সময়। তুমি কি নিশ্চিত? সম্পূর্ণভাবে। এবং আমার দরকার যে তুমি কাল থেকে শুরু করো, বোঝো, এবং যদি আমাকে সেই মিলে যা আমার মনে হয় যে মিলবে, সব কিছু ডকুমেন্ট করো। প্রত্যেক মিলন, প্রত্যেক মিথ্যা, প্রত্যেক নিজস্ব মুহূর্ত, কারণ আমার এটার দরকার হবে। আমি আমার উকিল হেক্টরকেও ফোন করলাম। হেক্টর, আমার দরকার যে তুমি তালাকের পুরো কাগজপত্র প্রস্তুত করো, সম্পত্তির বিভাজনের সাথে কোনো সাঝা সম্পত্তির হেফাজত, সব কিছু। অজয়, কি তুমি নিশ্চিত? ৩২ বছরের বৈবাহিক জীবন। আমি নিশ্চিত, এবং আমি চাই যে সব কিছু প্রস্তুত হোক যখন আমি বলি, কিন্তু এর উল্লেখ কাউকে না করো, তোমার সেক্রেটারি কেউ না। এটা পূর্ণ রহস্য হতে হবে। আমি কি জিজ্ঞাসা করতে পারি যে কি হয়েছে? যখন সময় আসবে তাহলে তোমাকে সব কিছু জানা যাবে, বাকি গ্রামের সাথে। আমি পরের সপ্তাহ সম্পূর্ণভাবে সাধারণ ব্যবহার করে কাটালাম। কাজে যাচ্ছি, বাড়ি আসছি, সুনয়নার সাথে খাবার খাচ্ছি, সাধারণ কথায় আলোচনা করছি, যেন কিছু ভুল নেই, যেন আমি সেই জানি না যা আমি জানি। এবং সুনয়না আরাম অনুভব করতে লাগল, এটা ভেবে যে সে বেঁচে গেছে, যে তার মিথ্যা কাজ করেছে, যে আমি একটা বিশ্বাসী স্বামী ছিলাম যে কখনো সন্দেহ করবে না। সে তার দিনচর্যা চালিয়ে গেল। মঙ্গলবার এবং বৃহস্পতিবার ৩টে বাজে, কথিতভাবে মন্দিরে, কথিতভাবে গ্রুপ এবং গতিবিধির জন্য। কিন্তু জাসুস তার পিছু নিচ্ছিল, সব কিছু ডকুমেন্ট করছিল, এবং তাকে সেই মিলল যার ভয় ছিল। সুনয়না এবং গুরুদেব প্রকাশ বন্ধ দরজার পিছনে পূজারীর নিজস্ব কক্ষে মিলছিল। ঘণ্টার পর ঘণ্টা তারা এমন হরকত করছিল যা একটা মন্দিরের জন্য কোনোভাবেই উচিত নয়। রমেশ আমাকে ছবি, ভিডিও এবং কথোপকথনের অডিও রেকর্ডিং দেখালো, যা থেকে নিশ্চিত হল যে এটা নতুন নয়, এটা মাসের পর মাস, হয়তো বছর ধরে চলছে। কে জানে যে তারা কতদিন ধরে আমার মজা উড়াচ্ছে? রমেশ জিজ্ঞাসা করল, কি তুমি গুরুদেবের মুখোমুখি হতে চাও, অথবা পূজারীর নিজস্ব কক্ষে এটার সূচনা দিতে চাও? আমি বললাম, না, এখনও না। আমাকে এটাকে সার্বজনীন এবং অকাট্য করতে হবে, এবং আমার কাছে এর জন্য একটা পরিকল্পনা আছে। একটা বেওফা স্ত্রীকে বেনাকাপ করা একটা কথা, কিন্তু একটা এমন আধ্যাত্মিক গুরুকে বেনাকাপ করা যে তার ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা ভাঙে এবং একটা বিবাহিত মহিলাকে বহকানোর জন্য তার অবস্থানে দুরুপয়োগ করে, এর জন্য একটা আলাদা রণনীতির দরকার হয়। আমাকে একটা এমন সময় এবং ঘটনার দরকার ছিল যেখানে পুরো সম্প্রদায় উপস্থিত, যেখানে তারা পালাতে পারবে না, যেখানে সত্য একটা বোমার মতো ফুটবে এবং তাদের ইজ্জতকে চিরকালের জন্য ধ্বংস করবে। এবং আমি জানতাম যে কখন করতে হবে। ২ সপ্তাহে মন্দির তার ১০০তম বার্ষিকী মানাবে। এটা একটা বড় আয়োজন ছিল, যাতে একটা বিশেষ পূজা হবে, গুরুদেব প্রকাশ নিজে উপস্থিত থাকবেন, গ্রামের সব গুরুত্বপূর্ণ পরিবার অংশগ্রহণ করবে, এবং পরে একটা ভব্য ভোজন এবং উৎসব হবে।
সুনয়না নিশ্চিতভাবে গুরুদেব প্রকাশের সাথে আয়োজন কমিটিতে ছিল, প্রত্যেক বিবরণের পরিকল্পনা করছিল। হয়তো তারা একা থাকার এবং তাদের বিশ্বাসঘাতকতা চালিয়ে যাওয়ার বাহানা খুঁজছিল, এবং আমি সবসময়ের মতো সবকিছুর খরচ ওঠাচ্ছিলাম। উদার ব্যবসায়ী, বিশ্বাসী স্বামী, সেই বোকা যে সেই আয়োজনের জন্য পেমেন্ট করছিল যেখানে তাকে ধোঁকা দেওয়া হচ্ছিল। কিন্তু এবার আমাকে আমার টাকা ন্যায়, রহস্য উন্মোচন এবং ঠান্ডা পক্কানে পরিবেশিত প্রতিশোধের রূপে ফিরে পেতে যাচ্ছিল। শতাব্দী সমারোহের আগে সেই 2 সপ্তাহের সময় আমি একটা উত্তম অভিনেতা হয়ে গেলাম। হাসছি, সমর্থন করছি। এখানে পর্যন্ত আয়োজনকে অবিস্মরণীয় করার জন্য আরও টাকার অফার করছি, 1 রাতের খাবারে। আমি জিজ্ঞাসা করলাম, সুনয়না, কি তোমার উৎসবের জন্য আরও কিছু চাই? ঠিক আছে গুরুদেব, প্রকাশ বলেছেন যে ভজন মণ্ডলী থাকা খুব ভালো হবে, কিন্তু এটা মহঙ্গা। কত? প্রায় 50,000 টাকা। এটাকে হয়ে গেছে মনে করো। আমি চাই যে এটা বার্ষিকী স্মরণীয় হোক, যে প্রত্যেকে এটাকে বছরের পর বছর মনে রাখুক। ও, তারা এটাকে মনে রাখবে, কিন্তু সেই কারণে নয় যা সে কল্পনা করছিল। সুনয়না আমাকে জড়িয়ে ধরল। আপনি খুব উদার আমার প্রিয়, গুরুদেব খুব কৃতজ্ঞ হবেন। নিশ্চয়ই হবেন। প্রত্যেক শব্দ একটা ছুরি ছিল, প্রত্যেক আলিঙ্গন একটা মিথ্যা ছিল, কিন্তু আমি আমার মুখোশ বজায় রাখলাম, কারণ প্রতিশোধ নেওয়ার জন্য ধৈর্যের দরকার হয়, এবং আমার কাছে দুনিয়ার সব ধৈর্য ছিল। রমেশ আমাকে প্রত্যেক দিন রিপোর্ট দিত। সুনয়না এবং গুরুদেব প্রকাশ আরও লাপরোয়া, আরও আত্মবিশ্বাসী হয়ে গেছে, এটা ভেবে যে তারা বেঁচে গেছে। পূজারীর নিজস্ব কক্ষে তাদের মিলন আরও লম্বা হয়ে যাচ্ছিল, এবং রমেশ সবকিছু ডকুমেন্ট করছিল। সে আমাকে বলল, আমার কাছে তাদের 10 বার ধ্বংস করার জন্য যথেষ্ট উপাদান আছে, ছবি, ভিডিও, অডিও, সবকিছু, সময় মোহর সাথে, সবকিছু অকাট্য। উত্তম, এখন আমাকে কিছু বিশেষ প্রস্তুত করার দরকার। সব প্রমাণের সাথে একটা প্রেজেন্টেশন, কালানুক্রমিকভাবে সাজানো, 6 মাস আগে থেকে শুরু করে প্যাটার্ন, ফ্রিকোয়েন্সি এবং জেনে বুঝে করা হরকত দেখানো একটা প্রেজেন্টেশন। কার জন্য? শতাব্দী সমারোহে সবার সামনে একটা বড় স্ক্রিনে প্রদর্শন করার জন্য। রমেশ চুপ রইল, তারপর আস্তে করে হাসল। এটা ধ্বংসাত্মক হবে। এটাই তো কথা। আমি একটা অডিও এবং ভিডিও টেকনিশিয়ানকেও কাজে লাগালাম। আমাকে মন্দিরের হলে একটা প্রজেকশন সিস্টেম ইনস্টল করার দরকার, একটা বড় স্ক্রিন, উত্তম শব্দ, এবং আমি চাই যে তুমি এটাকে নিশ্চিত করার জন্য 1 দিন আগে এটা টেস্ট করো যে সবকিছু পুরোপুরি কাজ করে। কি ধরনের কন্টেন্টের জন্য? একটা বিশেষ প্রেজেন্টেশন, গুরুদেব প্রকাশের সম্মানে একটা সারপ্রাইজ। বুঝলাম। আমি এটাকে সতর্কতার সাথে করব। দিনগুলো কেটে গেল, এবং আমি আমার দিনচর্যায় চলতে রইলাম। কাজ, বাড়ি, একটা উত্তম স্বামীর মতো অভিনয় করতে রইলাম। যখন ভিতরে ভিতরে বরফ বাড়ছে, রাগ ঠান্ডা হচ্ছে, শুদ্ধ দৃঢ় সংকল্পে পরিণত হচ্ছে। আমার ছেলেরা কিছু নোটিস করল। আকাশ সিং একদিন আমাকে জিজ্ঞাসা করল, পাপা, কি তুমি ঠিক আছো? তুমি আলাদা দেখাচ্ছ। আলাদা যেন জানি না, আরও শান্ত, আরও দূর, শুধু ব্যবসা নিয়ে। ভাবছি বেটা, অনেক প্রজেক্ট, অনেক চাপ, এবং মায়ের সাথে সব ঠিক? নিশ্চয়ই। তুমি কেন জিজ্ঞাসা করছো? জানি না, আমাকে শুধু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেন কিছু ভুল। সবকিছু উত্তম, চিন্তা করো না। কিন্তু আকাশ সিংয়ের চিন্তা ঠিক ছিল, কারণ যখন সবকিছু ফুটবে তাহলে তার জীবনও বদলে যাবে। পরিবারের যে উত্তম ছবি সে ভাবে যে তার কাছে আছে, সেটা ভেঙে পড়বে, এবং তাকে পক্ষ বেছে নিতে হবে। উৎসবের 3 দিন আগে সুনয়না ঘাবড়ে গিয়েছিল। তালিকা চেক করছিল, স্বেচ্ছাসেবকদের সমন্বয় করছিল, ক্রমাগত ফোন করছিল, এবং নিশ্চিতভাবে শেষ বিবরণকে শেষ করার জন্য গুরুদেব প্রকাশের সাথে অতিরিক্ত সময় কাটাচ্ছিল। সেই সন্ধ্যায় সে আমাকে বলল, আমি মন্দির যাচ্ছি, গুরুদেবকে হলে চেয়ার ব্যবস্থা করতে সাহায্যের দরকার। কি তুমি চাও যে আমি তোমার সাহায্য করি? না না, তুমি যথেষ্ট করেছ, আরাম করো, এটা একটা সহজ কাজ। সহজ কাজ। গোপন মিলনের জন্য কোড, এবং আমি জানতাম, এবং সে ভাবত যে আমি জানি না। বিড়ম্বনা প্রায় হাস্যকর ছিল। তার যাওয়ার পর আমি রমেশকে ফোন করলাম। কি তুমি তার পিছু নিচ্ছ? হ্যাঁ, সে এখন মন্দিরে প্রবেশ করেছে। গুরুদেব দরজায় তার অপেক্ষা করছিলেন। এখন তারা পূজারীর নিজস্ব কক্ষে বন্ধ দরজার সাথে আছে। উত্তম, সবকিছু ডকুমেন্ট করো। এটা তাদের দুনিয়া ধসে পড়ার আগের শেষ দিন। উৎসবের 2 দিন আগে আমি আমার নিজস্ব অফিসে বন্ধ দরজার সাথে টেকনিশিয়ান এবং রমেশের সাথে একটা মিটিং ডাকলাম। আমি বললাম, আমাকে দেখাও তোমার কাছে কি আছে। টেকনিশিয়ান ল্যাপটপ লাগালো এবং রমেশ প্রেজেন্টেশন শুরু করল। এটা ধ্বংসাত্মক ছিল। এটা নির্দোষ ছবি থেকে শুরু হলো।
সুনয়না এবং গুরুদেব প্রকাশ মন্দিরে কথোপকথন করছে। তারপর আরও সমঝোতাপূর্ণ ছবি। পূজারীর নিজস্ব কক্ষে একসাথে প্রবেশ করছে। ঘণ্টার পর অস্তব্যস্ত কাপড়ে বাইরে বেরোচ্ছে। লম্বা দূরত্বের ক্যামেরা থেকে নেওয়া ভিডিও। পূজারীর নিজস্ব কক্ষের একটা জানালা থেকে অন্তরঙ্গ মুহূর্ত দেখানো, যাতে উচিত পর্দা ছিল না, এবং অডিও রেকর্ড করা কথোপকথন, যেখানে তারা তাদের মিলন নিয়ে কথা বলছে, যে এটা কত রোমাঞ্চকর ছিল, যে আমি কত উদাসীন অনুপস্থিত ছিলাম, যে আমি কখনো লক্ষ্য করিনি যে কিভাবে গুরুদেব একটা এমন লোক ছিলেন যে গুরুদেব প্রকাশ সুনয়নার সাথে আবার যুবক অনুভব করছিলেন। ২০ মিনিট পর আমি বললাম, বাস, যথেষ্ট হয়েছে, যথেষ্টের চেয়েও বেশি। টেকনিশিয়ান জিজ্ঞাসা করল কি আমরা এতে নাটকীয় সঙ্গীত যোগ করি। আমি উত্তর দিলাম, প্রভাবের জন্য নয়, সত্য নিজেই যথেষ্ট নাটকীয়। আমি শুধু এটা নিশ্চিত করতে চাই যে এটা স্পষ্ট, অকাট্য, যাতে তাদের কাছে যা কিছু লোক দেখতে যাচ্ছে তাকে সঠিক করার অথবা বোঝানোর কোনো রাস্তা না থাকে। কি তুমি বোঝো? জি স্যার। সে বলল, প্রজেকশন সিস্টেম সম্পূর্ণভাবে ইনস্টল করা ছিল, টেস্ট করা ছিল এবং ত্রুটিহীনভাবে কাজ করছিল। কাউকে কোনো সন্দেহ ছিল না, কারণ আমরা বলেছিলাম যে এটা উৎসবের সময় মন্দিরের ঐতিহাসিক ছবি প্রদর্শন করার জন্য। উত্তম। এবং ঘটনার দিন আমি চাই যে তুমি তাড়াতাড়ি পৌঁছো, প্রেজেন্টেশন প্রস্তুত রাখো, এবং যখন আমি ইঙ্গিত দিই তাহলে এটাকে শুরু করো। যাই হোক, যাই কেউ তোমাকে থামানোর জন্য বলুক। কি তুমি বোঝো? সে বলল, হ্যাঁ শ্রীমান। আমি আমার উকিলের সাথেও মিললাম। সে বলল, হেক্টর, কাগজপত্র সম্পূর্ণভাবে প্রস্তুত, তালাক, সম্পত্তির বিভাজন, আপনি যা কিছু চেয়েছেন সব কিছু। আপনাকে শুধু স্বাক্ষর করতে হবে, এবং তারপর সুনয়নাকে সূচিত করা হবে। আমি বললাম, আমি চাই যে তুমি তাকে উৎসবের তুরন্ত পরে সূচিত করো, একই রাতে, যদি সম্ভব হয়, তাহলে এর আগে যে সে বাড়ি আসতে পারে, এর আগে যে সে আমার সাথে কথা বলতে পারে। আমি চাই যে কাগজপত্র তাহলে পৌঁছুক যখন সে এখনও শকে আছে। সে বলল, এটা একটু আক্রমণাত্মক। আমি বললাম, এটা প্রয়োজনীয়, কারণ যে মুহূর্তে সে দেখবে যে আমি কি করতে যাচ্ছি, সে আমাকে হেরফের করার, রোদন গিরগিরানোর চেষ্টা করবে, এবং আমি তাকে সেই সুযোগ দিতে চাই না। আমি চাই যে আইনি দস্তাবেজ আমার জন্য বলুক। সম্পত্তির বিভাজনের নিয়ে আমি বললাম, তারা ৩২ বছরে অনেক কিছু তৈরি করেছে। সে ঘর, তার গহনা, তার গাড়ি রাখতে পারে, কিন্তু আর কিছু না, কোম্পানির কিছু না, ব্যবসায়িক সম্পত্তির কিছু না, এমন কিছু না যা আমি আমার পরিশ্রম থেকে তৈরি করেছি। সে বলল, সে আইনিভাবে এর জন্য লড়তে পারে, তাকে কিছু শতাংশের অধিকার আছে। আমি উত্তর দিলাম, সে চেষ্টা করতে পারে, এবং যখন সে এমন করবে তাহলে আমরা তার বেওফাইয়ের সব প্রমাণ পেশ করব যে সে মাসের পর মাস মন্দিরের একটা গুরুর সাথে ছিল, আমাদের বিবাহকে একটা মুখোশের মতো ব্যবহার করে, যখন সে আমাকে ধোঁকা দিচ্ছিল। এমন দেখার পরে কোনো বিচারক তার ওপর মেহেরবান হবে না। সে বলল, তোমার কথা ঠিক, এটা একটা শক্তিশালী কেস। উৎসবের একদিন আগে সব কিছু তার জায়গায় ছিল। প্রজেকশন সিস্টেম ইনস্টল করা ছিল, প্রেজেন্টেশন প্রস্তুত ছিল, তালাকের কাগজপত্র প্রস্তুত ছিল, এবং আমি অলৌকিক শান্তির সাথে সেই মুহূর্তের অপেক্ষা করছিলাম। সেই রাতে সুনয়না উত্তেজিত ছিল। সে বলল, কালের দিন পুরোপুরি সঠিক হবে, সব কিছু ব্যবস্থিত। আচার্য তার উপস্থিতির নিশ্চয়তা দিয়েছেন, ব্যান্ড ৭টা বাজে আসবে, রাতের খাবার প্রস্তুত। এটা একটা স্বপ্নের সত্য হওয়ার মতো। আমি বললাম, সুন্দর শোনাচ্ছে। সে বলল, এবং অজয়, আমি তোমার সব সমর্থনের জন্য, তোমার উদারতার জন্য, এত অদ্ভুত স্বামী হওয়ার জন্য ধন্যবাদ দিতে চাই যে আমাকে মন্দিরের সেবা করার অনুমতি দেয়। প্রত্যেক শব্দ একটা ছোড়া ছিল, কিন্তু আমি আমার হাসি বজায় রাখলাম। আমি বললাম, এটা আমার সৌভাগ্য, সুনয়না, আমি শুধু তোমাকে খুশি দেখতে চাই। সে বলল, আমি আছি, খুব খুশি। খুশি আমাকে গুরুদেব প্রকাশের সাথে ধোঁকা দিচ্ছিল, প্রত্যেক দিন আমাকে মিথ্যা বলছিল, আমার টাকা ব্যবহার করে সেই প্রোগ্রামকে ফিন্যান্স করার জন্য, যেখানে সে তার ছল চালিয়ে যাচ্ছিল এবং নিজেকে খুশি বলছিল। সেই রাতে আমি ঘুমোইনি, ঘাবড়াহট থেকে নয়, বরং প্রত্যাশা থেকে, এটা জেনে যে ২৪ ঘণ্টারও কম সময়ে সব কিছু বদলে যাবে, যে সুনয়না এবং গুরুদেব প্রকাশকে তাদের কাজের পরিণাম ভুগতে হবে, যে সত্য অবশেষে উন্মোচিত হবে। উৎসবের দিন এলো, রোদেলা পুরোপুরি, যেন আবহাওয়াও আমার পরিকল্পনার সাথে সহযোগিতা করছে। সুনয়না তাড়াতাড়ি উঠল, বিশেষ সতর্কতার সাথে প্রস্তুত হল, একটা সুরচিত পোশাক, সঠিক মেকআপ। সে বলল, আমি ছবির জন্য ভালো দেখতে চাই। আমি বললাম, তুমি সুন্দর দেখাচ্ছ। সে বলল, ধন্যবাদ আমার প্রিয়। আমরা ৬টা বাজে মন্দিরে মিলব। আমি বললাম, আমি সেখানে মিলব। তার যাওয়ার পর আমিও প্রস্তুতি নিলাম, গভীর স্যুট, টাই,
কিন্তু এটা উৎসবের পোশাক নয়, এটা আসন্ন যুদ্ধের জন্য একটা কবচ ছিল। আমি 5:30 বাজে মন্দিরে পৌঁছালাম, পূজা শুরু হওয়ার 1 ঘন্টা আগে। টেকনিশিয়ান ইতিমধ্যে সেখানে ছিল, তার ল্যাপটপ সাথে যুক্ত ছিল, সিস্টেম টেস্ট করা ছিল, সে আমার ইঙ্গিতের অপেক্ষা করছিল। সে বলল, সব কিছু প্রস্তুত অজয় সাহেব। আমি বললাম, উত্তম, যখন আমি রাতের খাবারের পর পোডিয়ামে আসব তাহলে তুমি প্রেজেন্টেশন শুরু করো। যাই হোক, মন্দিরের সাম্প্রদায়িক হল ভরতে লাগল। গ্রামের গুরুত্বপূর্ণ পরিবার, ব্যবসায়ী, স্থানীয় রাজনীতিক, মেয়র, পার্ষদ, উদয়পুরের সব গুরুত্বপূর্ণ লোক, প্রায় ৩০০ লোক যা আসতে যাচ্ছে তার জন্য পুরোপুরি সাক্ষী। ৬টা বাজে আচার্যের অধ্যক্ষতায় পুজো শুরু হলো। গুরুদেব প্রকাশ তাদের পাশে একটা শান্ত হাসির সাথে, একটা বিনম্র সাধুর অভিব্যক্তির সাথে, একটা পুরোপুরি তৈরি মিথ্যার সাথে। সুনয়না প্রথম সারিতে ছিল আমাদের সন্তান আকাশ সিংহ, রিয়া সিংহ এবং করণ সিংয়ের সাথে। সবাই তার মায়ের ওপর গর্ব করে সেই সেবায় যা সে মন্দিরকে দেয়, সেই সঠিক পরিবারে যা আমরা প্রস্তুত করি। কিন্তু সেই পরিপূর্ণতা ফেটে পড়তে যাচ্ছে। পুজো 1.5 ঘণ্টা চলল, ভজনের সাথে, পাঠের সাথে এবং সেবা এবং সমর্পণে আচার্যের প্রবচনের সাথে। আমার জন্য বিড়ম্বনা হারিয়ে যায়নি, কারণ গুরুদেব প্রকাশ খুব সমর্পিত ছিলেন, শুধু ভগবানের জন্য না। পুজোর পর সবাই রাতের খাবারের জন্য হলে চলে গেল। সুরচিত টেবিল, বিস্তৃত খাবার, ঐতিহ্যবাহী গান বাজানো ব্যান্ড, সবকিছু আমার দ্বারা ফিন্যান্স করা উদার স্বামী। বোকা যে তার নিজের অপমানের জন্য পেমেন্ট করছে। রাতের খাবারের সময় গুরুদেব প্রকাশ একটা ভাষণ দিলেন, যাতে তিনি সম্প্রদায়কে, আচার্যকে এবং বিশেষ করে অজয় সিংহ এবং তার স্ত্রী সুনয়নার মতো উদার পরোপকারীদের ধন্যবাদ দিলেন, যাদের অটুট সমর্থন এটা সব সম্ভব করে। তালি, হাসি, কাউকে জানা ছিল না যে মিনিটে সেই গুরুদেব প্রকাশ উন্মোচিত হবেন, বরবাদ হবেন, তাদের নিজের কাজ থেকে নিশ্চিহ্ন হবেন। রাতের খাবার পরে ভাষণের সময় এলো। মেয়র কথা বললেন, আচার্য কথা বললেন এবং তারপর সবচেয়ে বড় দানকারী হিসেবে আমাকে আমন্ত্রণ করা হলো। অজয় সাহেব আমাদের কিছু শব্দ সাঝা করতে চান। আমি উঠলাম, পোডিয়ামের দিকে চললাম। আমার হৃদয় ধড়ক ছিল, ঘাবড়াহট থেকে না, বরং প্রত্যাশা থেকে, আসন্ন ন্যায় থেকে। শুভ সন্ধ্যা, সবাইকে আমার প্রণাম। আমি আমার কথা শুরু করলাম। এই মন্দিরের 100 বছর পূর্ণ হবার উদযাপন করা, এই সম্প্রদায়ের একতা এবং সেই বিশ্বাসকে সাঝা করা যা আমাদের সবাইকে এক সূত্রে গাঁথে, আমার জন্য একটা সম্মানের কথা। আপনি সব হয়তো ধন্যবাদ এবং আশীর্বাদের ঐতিহ্যবাহী ভাষণের আশা করছেন, যাতে ভাবনা এবং হাসি থাকবে। কিন্তু আজ রাতে এই উৎসবের সাথে সাথে আমাদের সত্য, ইমানদারি এবং ঈশ্বর এবং সম্প্রদায়ের সত্য সেবার অর্থও বুঝতে হবে। কিছু লোক অসমঞ্জস দেখাচ্ছিল এবং গুরুদেব প্রকাশ আমাকে বাড়তে ঘাবড়াহট থেকে দেখছিলেন, কারণ সম্প্রতি আমি একটা তিক্ত সত্য শিখেছি, যে দেখাবে বিশ্বাস করা যায় না যে লোক সাধুর মতো মনে হয় তারাও পাপে লীন হতে পারে, এবং বিশ্বাস যখন ভাঙে তাহলে তাকে উন্মোচন করা দরকারি হয়। পুরো হলে নীরবতা ছড়িয়ে পড়ল, প্রত্যেকে অনুভব করছিল যে কিছু অনহনি হতে যাচ্ছে। আমি সোজা গুরুদেব প্রকাশকে দেখলাম, তারপর সুনয়নাকে, যে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ভেবে নিয়েছিল যে কিছু খারাপ হতে যাচ্ছে। অনেক মাস ধরে আমাকে সেই দুজন ধোঁকা দিয়েছে যাদের উপর আমি সম্পূর্ণ বিশ্বাস করেছিলাম, আমার স্ত্রী এবং আমাদের আধ্যাত্মিক গুরু। তারা লোক যাদের আমি মূল্যবোধ, নৈতিকতা এবং সম্মানের প্রতীক মানতাম। অজয়, সুনয়না উঠে বলল, কিন্তু আমি তাকে থামালাম, কিন্তু আমি ভুল ছিলাম, এবং আজ রাতে আপনি সব বুঝবেন যে কেন। আমি টেকনিশিয়ানকে ইঙ্গিত দিলাম এবং আমার পেছনের বড় স্ক্রিন জীবন্ত হয়ে উঠল। স্ক্রিনে প্রথম ছবি দেখা গেল, যার উপরের কোণে তারিখ এবং সময় ছিল। সুনয়না এবং গুরুদেব প্রকাশ পূজারীর নিজস্ব কক্ষে একসাথে প্রবেশ করছে। 6 মাস আগে এক মঙ্গলবারের দুপুর 3টে বাজে। হলে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। লোকেরা স্ক্রিন, তারপর আমাকে, তারপর গুরুদেব প্রকাশ এবং সুনয়নাকে দেখছিল। এটা বোঝার চেষ্টা করছিল যে তারা কি দেখছে। এটাকে বন্ধ করো। গুরুদেব প্রকাশ চিৎকার করে উঠে দাঁড়ালেন, এটা বদনাম, এটা মিথ্যা, মিথ্যা। আমি শান্তিতে বললাম, তাহলে পরের ছবিগুলো ব্যাখ্যা করো। প্রেজেন্টেশন চালিয়ে গেল, একের পর এক ছবি, একের পর এক ভিডিও। 6 মাসের সময় তাদের মিলনের ডকুমেন্টেশন করছে, তারিখ, সময়, স্থান, সবসময় পূজারীর নিজস্ব কক্ষে, সবসময় যখন কথিতভাবে মন্দিরের গতিবিধি হয়, এবং সবসময় একা, দরজা বন্ধ করে, এবং তারপর সবচেয়ে আপত্তিজনক ভিডিও, যা পূজারীর নিজস্ব কক্ষের জানালা থেকে ঝুঁকে নেওয়া, যাতে গুরুদেব, প্রকাশ এবং সুনয়না এক অন্তরঙ্গ আলিঙ্গনে ছিল। এমন জুনুন থেকে চুম্বন করছে যা তাদের সম্পর্কের প্রকৃতিতে কোনো সন্দেহ রাখে না। হলে মহিলারা চিৎকার করে উঠল, পুরুষ রাগে উঠে দাঁড়াল, প্রধান পূজারীর মুখ কাগজের মতো সাদা হয়ে গেল, এবং সুনয়না তার হাত দিয়ে মুখ ঢেকে রোদছিল, কিন্তু সে লুকাতে পারে না। সে বিশাল স্ক্রিনে প্রক্ষেপিত সত্য থেকে পালাতে পারে না। পিতাজি, এটাকে থামান, রিয়া সিং চিৎকার করল।
তার মাকে এমনভাবে বেনকাব হতে দেখে ভয়ভীত ছিল। আমি করতে পারি না রিয়া, সত্যকে সামনে আসতেই হবে। গুরুদেব প্রকাশ সিস্টেম বন্ধ করার জন্য টেকনিশিয়ান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করল, কিন্তু গ্রামের অনেক পুরুষ তাকে থামাল। আপনি সেখানেই থাকুন গুরুদেব, এবং দেখুন আপনি কি করেছেন। প্রেজেন্টেশন চালিয়ে গেল। এখন অডিও বাজছে, রেকর্ড করা কথোপকথন, যাতে সুনয়নার আওয়াজ এমন কথা বলছে যা আমাকে ভেঙে দিল। অজয়কে কখনো কিছু জানা যায় না, সে তার কোম্পানিতে এত ব্যস্ত থাকে যে আমাকে দেখে না, এবং গুরুদেব প্রকাশের আওয়াজ উত্তর দিচ্ছে, তার হার আমার লাভ, তোমার সাথে আমি আবার জীবিত অনুভব করি। এবং অডিও, তারা তাদের মিলনের পরিকল্পনা করছে। আমাকে ধোকা দেওয়া কত সহজ ছিল, এতে হাসছে, সেই কফি পড়ার বাহানার উল্লেখ করছে যা তারা সেই দিন ব্যবহার করেছে যখন আমি তাদের ধরেছি। এটা পুরোপুরি ছিল। গুরুদেব প্রকাশ রেকর্ডিংয়ে বলছে, অজয় এটাকে পুরোপুরি গিলে নিয়েছে। সে এত বিশ্বাসী, এত বোকা। বোকা, তারা আমাকে বোকা বলল। বিশ্বাস করার জন্য, প্রেম করার জন্য। আকাশ সিং রাগে লাল মুখ সাথে উঠে দাঁড়াল। তার মাকে এমন অভিব্যক্তি থেকে দেখছে যাতে ভয় এবং ঘৃণার মিশ্রণ ছিল। মা, আপনি এটা কিভাবে করলেন? মন্দিরের গুরুদেব সাথে? সুনয়না উত্তর দিল না, শুধু রোদ ছিল। সিসকানি হলে গুঞ্জন করছিল, কিন্তু চারপাশের মুখে কোনো দয়া ছিল না, শুধু বিচার, ঘৃণা এবং নিন্দা ছিল। প্রধান পূজারী অবশেষে প্রতিক্রিয়া দিল। সে উঠল এবং কাপা আওয়াজে বলল, গুরুদেব প্রকাশ, আপনাকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হয়। এটা তুরন্ত কার্যকর। একটা আনুষ্ঠানিক তদন্ত হবে এবং গুরুতর পরিণাম ভুগতে হবে। আপনার মহিমা আমি ব্যাখ্যা করতে পারি। কোনো ব্যাখ্যা নেই। আপনি আপনার শপথ ভেঙেছেন। আপনি আপনার অবস্থানকে ধোঁকা দিয়েছেন। আপনি ঈশ্বরের ঘরকে পাপের জন্য ব্যবহার করেছেন। প্রধান পূজারী চালিয়ে যেতে পারল না। খুব রাগে ছিল, খুব লজ্জিত ছিল, কারণ এটা না শুধু গুরুদেব প্রকাশের ওপর, বরং পুরো সম্প্রদায়ের ওপর খারাপ প্রভাব ফেলছে। প্রেজেন্টেশন অবশেষে একটা শেষ ছবির সাথে সমাপ্ত হল। একই দিনের তারিখ। সুনয়না সকাল তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করছে, গুরুদেব প্রকাশের সাথে মিলছে, একে অপরকে জড়িয়ে ধরছে এই সমারোহ থেকে কয়েক ঘণ্টা আগে, চুম্বন করছে সম্প্রদায়ের সামনে দাঁড়ানোর কয়েক ঘণ্টা আগে, পবিত্রতার ঢং করে। এটা আজ সকালের কথা। আমি মাইক্রোফোনে বললাম যখন আমি এই প্রোগ্রামের জন্য পেমেন্ট করছিলাম, যখন আমি আমার ভাষণ প্রস্তুত করছিলাম, আমার স্ত্রী এবং এই গুরুদেব তাদের বিশ্বাসঘাত চালিয়ে যাচ্ছিল, বিনা পশ্চাতাপে, বিনা লজ্জায়, পরিণামের নিয়ে ভাবা বিনা। আমি সোজা সুনয়নার দিকে দেখলাম, যে অবশেষে লাল চোখ, অশ্রুভরা মুখ সাথে আমাকে দেখছিল। তুমি বলেছিলে যে তুমি খুশি, এবং এখন আমি বুঝি কেন। এটা আমাদের বিয়ের কারণে নয়, এটা আমাদের পরিবারের কারণে নয়, এটা তার কারণে, গুরুদেব প্রকাশের কারণে, বিশ্বাসঘাতের রোমাঞ্চের কারণে, তোমাকে ধোকা দেওয়া, বোকা স্বামীকে ধোকা দিয়ে জীবিত অনুভব করার কারণে। অজয়, দয়া করে, সে ফিসফিস করল। দয়া করে কি? যে আমি ক্ষমা করি, যে আমি ভুলে যাই, যে আমি ঢং করি, যে এটা হয়নি? এটা একটা ভুল ছিল, ভয়ানক ভুল। এটা ভুল নয়, এটা 6 মাস ছিল, 6 মাসের জেনে বুঝে করা সিদ্ধান্ত, সুনিয়োজিত মিথ্যা, সোচা সোচা ধোকাধড়ি। এটা ভুল নয়, এটা সেই যা তুমি আসলে। আমি গুরুদেব প্রকাশের দিকে ঘুরলাম, যে রাগে পুরুষদের থেকে ঘেরা ছিল। কিছু তাকে মারতে চাইছিল, অন্যরা শুধু তাকে তিরস্কার থেকে দেখছিল, যা কোনো মার থেকে খারাপ ছিল। এবং আপনি গুরুদেব সেই লোক যে কথিতভাবে ঈশ্বরের প্রতিনিধিত্ব করে, যে আত্মাদের মার্গদর্শন করে, যে নৈতিকতার উপদেশ দেয়। আপনি আপনার অবস্থানকে একটা বিবাহিত মহিলাকে বহকানোর জন্য ব্যবহার করেছেন। আপনি ঈশ্বরের ঘরকে আপনার মিলনের জন্য ব্যবহার করেছেন। সে সম্প্রদায়ের বিশ্বাসের দুরুপায়োগ করে তার পাপ লোকানোর জন্য করেছে। অজয় সিংহ আমার কাছে বলার কিছু নেই, প্রমাণ নিজেই বলছে। এবং এখন সারা সম্প্রদায় জানে যে আপনি আসলে কে। কোনো সাধু না, কোনো আধ্যাত্মিক গুরু না, শুধু একটা দুর্বল মানুষ যে তার প্রতিজ্ঞা পালন করতে পারেনি। প্রধানজি উঠল। অজয় সিংহ, গ্রামের পক্ষ থেকে আমি আপনাকে আমার পুরো সমর্থন দিতে চাই। আপনার সাথে যা কিছু ঘটেছে তা অক্ষম্য, এবং আমরা নিশ্চিত করব যে এর পরিণাম ভুগতে হয়। অন্য লোকেরাও একে একে সমর্থন দিতে লাগল। সাহায্যের অফার করতে শুনোই না এবং গুরুদেব প্রকাশের নিন্দা করতে জনমত আদালত তাৎক্ষণিক এবং ধ্বংসাত্মক ফয়সালা দিল। আমার সন্তানেরা হতাশ ছিল। রিয়া সিং তার মাকে জড়িয়ে ধরে রোদছিল, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আকাশ সিং এবং করণ সিং আমার পাশে দাঁড়িয়েছিল। তাদের মুখে কঠিন ভাব ছিল, তারা স্পষ্টভাবে আমার পক্ষ বেছে নিয়েছে। পিতাজি, আকাশ সিং বলল, আমাদের জানা ছিল না। যদি জানা থাকত তাহলে। এটা তোমার ভুল নয়। তারা আমাদের সবাইকে ধোঁকা দিয়েছে। এখন আপনি কি করতে যাচ্ছেন? এটা সব হয়ে গেছে। তালাকের কাগজপত্র প্রস্তুত। সুনয়নাকে আজ রাতেই সূচিত করা হবে।
আজ রাতে এবং কাল থেকে আমরা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে আলাদা করার প্রক্রিয়া শুরু করব। এবং সে কোথায় থাকবে? সে এখনের জন্যে ঘরে থাকতে পারে, কিন্তু আমার স্ত্রী হিসেবে না, বরং একটা অস্থায়ী ভাড়াটিয়া হিসেবে, যতক্ষণ না তাকে কোনো অন্য জায়গা না মিলে। আমি তাকে রাস্তায় ছেড়ে দেব না, কিন্তু একটা গদ্দারের সাথে ছাদও সাঝা করব না। গুরুদেব প্রকাশ পালানোর চেষ্টা করল, সভাগার থেকে বাইরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু লোকেরা তাকে যেতে দিল না। আপনি কোথাও যাচ্ছেন না, যতক্ষণ না মহাগুরু এটা সিদ্ধান্ত না করে যে আপনার সাথে কি করতে হবে। মহাগুরু তার সাথের গুরুকে ডাকল। গুরুদেব প্রকাশকে তাদের নিজস্ব কক্ষে নজরদারিতে নিয়ে যাও। সে কারো সাথে কথা বলতে পারে না, সে বাইরে যেতে পারে না, যতক্ষণ আমরা আনুষ্ঠানিক তদন্ত সম্পূর্ণ না করি। এটা অন্যায়। গুরুদেব প্রকাশ বিরোধ করল। আমাকে শুনানির সুযোগ দেওয়া হয়নি, আমাকে নিজেকে বাঁচানোর সুযোগ দেওয়া হয়নি। প্রমাণই আপনার ফয়সালা, মহাগুরু ঠান্ডা স্বরে বললেন, এবং তারা দোষী প্রমাণিত। আপনি যা করেছেন তার কোনো সাফাই নেই। গুরু তাকে নিয়ে গেল। গ্রামের লোক তাদের পিছনে পিছনে এটা নিশ্চিত করছে যে সে পালায় না। গুরুদেব প্রকাশ, যে ২০ বছর ধরে একটা সম্মানিত ব্যক্তি ছিলেন, এখন একটা কয়েদি ছিলেন। সেই লোকদের দ্বারা নজরদারিতে ছিলেন যারা কখনো তার প্রশংসা করেছে। শোনোই না আমার কাছে আসার চেষ্টা করল। অজয়, আমাদের একা কথা বলতে হবে, দয়া করে। কথা বলার কিচ্ছু নেই। ৩২ বছরের বিবাহ, ৩ সন্তান, একসাথে কাটানো জীবন, এর কোনো অর্থ নেই? এর অর্থ ছিল যতক্ষণ না তুমি গুরুর সাথে পূজারীর নিজস্ব কক্ষে লিপ্ত হয়ে সবকিছু ধ্বংস না করো। দিয়েছ, এখন এর কোনো অর্থ নেই। সে দুর্বলতার মুহূর্ত ছিল, আমি একা ছিলাম। আপনি সব সময় কাজ করতে থাকেন, আপনি কখনো আমার উপর মনোযোগ দেননি। তাহলে এটা আমার ভুল, কারণ আমি তোমাকে একটা সুন্দর ঘর দেওয়ার জন্যে কাজ করছিলাম, তোমার মন্দিরের গতিবিধির খরচ ওঠানোর জন্যে, সেই আরামদায়ক জীবনের খরচ ওঠানোর জন্যে যা তুমি জীবিত ছিলে। আমার কাজ তোমাকে এত দুঃখ দিয়েছে যে তোমাকে গুরুর সাথে সান্ত্বনা খুঁজতে হয়েছে। আমি এটা বলছি না যে এটা আপনার ভুল, শুধু বোঝাচ্ছি। কোনো ব্যাখ্যা না, শুধু বাহানা, এবং আমাকে সেগুলোতে কোনো আগ্রহ নেই। রিয়া সিং মাঝে হস্তক্ষেপ করল। পিতাজি, দয়া করে, মা একটা ভয়ানক ভুল করেছে, কিন্তু সে মানুষ, সে আমাদের মা। কি আমরা কমপক্ষে চেষ্টা না করতে পারি? চেষ্টা কি রিয়া সিং? ৬ মাসের মিথ্যার পর সুলাহ, পুরো গ্রামের সামনে অপমানিত হওয়ার পর, এটা শোনার পর যে তারা আমার ওপর হাসছিল এবং আমাকে বোকা বলছিল। কিন্তু ক্ষমা সেই লোকদের জন্য যারা এর যোগ্য, যারা বাস্তবিক পশ্চাতাপ দেখায়। ধরা পড়ার কারণে অশ্রু না, বরং হওয়া ক্ষতির জন্য বাস্তবিক দর্দ। এবং তোমার মা সেটা দেখাচ্ছে না, সে শুধু উন্মোচিত হওয়ার লজ্জা দেখাচ্ছে। এটা সত্য ছিল। সুনায়না বলছে না আমাকে তোমাকে ধোকা দেওয়ার অফসোস, সে বলছে আমাকে ধরা পড়ার অফসোস। খুব বড় পার্থক্য। সভাগার খালি হতে লাগল, উৎসব ধ্বংস হয়ে গেল। মন্দিরের শতাব্দী সমারোহ এখন চিরকালের জন্য এই কেলেঙ্কারি থেকে দাগী হয়ে গেল। লোকেরা গ্রুপে বাইরে বেরোচ্ছে, ফিসফিস করছে, তার দুঃখ সাঝা করছে, পরিকল্পনা করছে যে এই গল্প পুরো গ্রামে কিভাবে ছড়াবে। এবং আমি জানতাম যে কাল পর্যন্ত উদয়পুরে প্রত্যেকে জানবে। বিবরণ বাড়বে, বাড়িয়ে বলা হবে, একটা কিংবদন্তি হয়ে যাবে। সেই ব্যবসায়ীর গল্প যে তার স্ত্রী এবং গুরুর বিশ্বাসঘাতকে মন্দিরের সমারোহে উন্মোচন করল। প্রজন্মের পর প্রজন্ম শোনানো হবে। আমার সন্তানেরা এবং আমি একসাথে বাইরে বেরোলাম। সুনাইনাকে রিয়া সিংয়ের সাথে ছেড়ে, যে তাকে বাড়ি নিয়ে যাওয়ায় অটল ছিল, তাকে সান্ত্বনা দেওয়ায়, সেই জিনিসকে ঠিক করার চেষ্টায় যা ঠিক করা যায় না। কি, আপনি সত্যিই তালাক নেবেন? করণ সিং পার্কিংয়ে জিজ্ঞাসা করল। হ্যাঁ, কাগজপত্র ইতিমধ্যে প্রস্তুত, তাদের আজ রাতে হ্যান্ড দেওয়া হবে। এটা খুব শেষ, এটা দরকারি। আমি মিথ্যের ওপর ভিত্তি করে বিবাহ চালিয়ে যেতে পারি না। আমি প্রত্যেক দিন সেই মহিলার পাশে না জাগতে পারি যে আমাকে ৬ মাস ধরে ধোঁকা দিয়েছে, যে আমার বিশ্বাসের উপর হেসেছে, যে আমার টাকা ব্যবহার করে তার প্রেমিকের সাথে তার মিলনের জন্য করেছে, এবং ব্যবসা, সম্পত্তি সব কিছু নিরাপদ। উকিল এটা নিশ্চিত করেছে। সুনায়না ব্যক্তিগত জিনিস রাখতে পারে, কিন্তু ব্যবসার কিছু না। আমি যা কিছু তৈরি করেছি তার কিছু না, কারণ সেটা আমার কাজ, আমার ত্যাগ, আমার রক্ত। আকাশ সিং আমার কাঁধে হাত রাখল। পিতাজি, আমরা ১০০% আপনার সাথে। মা যা করেছে তা অক্ষম্য ছিল, এবং আমরা আপনার সিদ্ধান্ত বুঝি। ধন্যবাদ বেটা, এর খুব অর্থ। সেই রাতে আমি একটা হোটেলে থাকলাম। আমি এখনও বাড়ি ফিরতে পারি না। আমি সেই বিছানায় ঘুমোতে পারি না যা আমি সুনায়নার সাথে সাঝা করেছি, যতক্ষণ না সে চলে যায়, যতক্ষণ না সেই জায়গা তার উপস্থিতি থেকে পরিষ্কার না হয়। রাত ১১টা বাজে। আমার উকিল আমাকে ফোন করল।
কাগজপত্র হ্যান্ড দেওয়া হয়েছে, সুনায়না প্রাপ্তিতে স্বাক্ষর করেছে, তাকে আনুষ্ঠানিকভাবে সূচিত করা হয়েছে। সে কেমন প্রতিক্রিয়া করল? সে রোদল, সে মেসেঞ্জার থেকে ভিক্ষা মাংল যে সে আপনাকে ফোন করুক, যে আপনি তাকে আরেকটা সুযোগ দিন। কিন্তু মেসেঞ্জার শুধু তার কাজ করল, সে কাগজপত্র হ্যান্ড দিল এবং চলে গেল। উত্তম। অজয়, কি আপনাকে এর ইয়াকিন? তালাকের প্রক্রিয়া লম্বা দর্দনাক হবে। ৩২ বছরের বিবাহের বন্ধনে আমাকে এই কথার আমার জীবনের কোনো অন্য সিদ্ধান্তের চেয়ে বেশি ইয়াকিন ছিল। সেই রাতে আমি ঘুমোইনি, না পশ্চাতাপ থেকে, না সন্দেহ থেকে, বরং অ্যাড্রেনালিন থেকে, সত্য উন্মোচন করার সন্তুষ্টি থেকে, আমার গরিমার রক্ষা করা থেকে, একটা স্পষ্ট সন্দেশ পাঠানো থেকে যে বিশ্বাসঘাতের পরিণাম হয়। পরের সকালে আমার ফোন বেজে উঠল। মেসেজ, কল, সব সমর্থন প্রকাশ করতে চাইছে, তার দুঃখ সাঝা করতে চাইছে, বিবরণ জিজ্ঞাসা করতে চাইছে। উদয়পুরে এই কেলেঙ্কারি কথোপকথনের একমাত্র বিষয় ছিল, এবং প্রতিক্রিয়াগুলো একমত ছিল। সুনায়না এবং গুরুদেব প্রকাশের নিন্দা করা হচ্ছিল। তাদের বাঁচানোর কোনো আওয়াজ ছিল না। হয়তো কোনো ভুল ফহমি হয়েছে এমন কেউ বলছে না। প্রমাণ খুব স্পষ্ট, খুব অকাট্য ছিল। গুরুদেব প্রকাশকে আনুষ্ঠানিকভাবে মন্দির থেকে সরিয়ে দেওয়া হলো। মহাগুরু পুরো তদন্তের ঘোষণা করল এবং গুজব ছিল যে তাকে তার পাপের উপর চিন্তন করার জন্য একটা দূরবর্তী আশ্রমে পাঠানো হবে, যা স্থায়ী নির্বাসনের একটা ইউফেমিজম ছিল। সুনয়না একটা অছুত হয়ে গেল। মন্দিরের তার সহেলীরা তাকে ছেড়ে দিল। ভজনমণ্ডলী এখন তাকে চায় না। যে মহিলারা কখনো তার প্রশংসা করেছে, এখন তারা তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে, কারণ সে একটা পবিত্র নিয়ম ভেঙেছে। সে না শুধু তার স্বামীকে ধোঁকা দিয়েছে, বরং বিবাহের প্রতিষ্ঠানকে এবং মন্দিরের একটা গুরুর সাথে করে সে সবাইকে অপমানিত করেছে। কেলেঙ্কারির ৩ দিন পর সুনয়না রিয়ার মাধ্যমে আমার সাথে মিলতে অনুরোধ করল। পিতাজি, মা একটা শেষবার কথা বলতে চান, যাতে জিনিসগুলোকে সঠিকভাবে শেষ করা যায়। কিছু শেষ করার নেই। দয়া করে আমাদের জন্য সেই বছরের জন্য যে আপনি সাথে থেকেছেন তাকে সেই সুযোগ দিন। আমি ভরলাম, ঠিক আছে। ৩০ মিনিটের কথোপকথন, কোনো সার্বজনীন স্থানে, ঘরে না, একা না। আমরা রিয়ার উপস্থিতিতে ক্যাফে অফ দ্য টাউনে মিললাম। সুনয়না খুব খারাপ দেখাচ্ছিল। বিনা মেকআপে, গভীর চোখের নিচে কালো ঘেরা, ঝুর্রিওয়ালা কাপড়, একটা এমন মহিলার মতো যে সব কিছু হারিয়েছে। অজয় ভাঙা আমাজে কথা শুরু করল। আমাকে দেখার জন্য সম্মত হওয়ার জন্য ধন্যবাদ। তোমার কাছে ৩০ মিনিট আছে। আমি বোঝাতে চাই, কোনো ব্যাখ্যা কিছু বদলাবে না। দয়া করে শুধু আমাকে শোনো। তোমাকে এটা বোঝার দরকার যে এটা তোমার নিয়ে নয়। এটা ছিল না কারণ আমি তোমাকে ভালোবাসি না। এটা আমার নিয়ে ছিল, অদৃশ্য অনুভব করার নিয়ে, ঘরে না পাওয়া মনোযোগের খোঁজ করার নিয়ে। তাহলে তুমি আমার কাজকে, তোমাকে আরামদায়ক জীবন দেওয়ার আমার সমর্পণকে দোষ দিচ্ছ। আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি শুধু এটা বোঝাচ্ছি যে আমি একা অনুভব করছিলাম, এবং গুরুদেব প্রকাশ সেখানে আমাকে শুনছিলেন, আমাকে মনোযোগ দিচ্ছিলেন, এবং একটা কথা থেকে অন্য কথা হয়ে গেল। ৬ মাস ধরে একটা কথা থেকে অন্য কথা, ৬ মাস ধরে হয়েছে। এটা দুর্বলতার মুহূর্ত নয়, এটা একটা অবিরত সম্পর্ক। এটা প্রত্যেক দিন আমাকে ধোঁকা দেওয়ার একটা জেনে বুঝে করা নির্বাচন। তুমি ঠিক, এবং আমার অফসোস যতটা শব্দে প্রকাশ করা যায় না। আমি সবকিছু কিছু না হওয়ার জন্য ফেলে দিয়েছি, একটা ক্ষণভঙ্গুর অনুভূতির জন্য যার কোনো মূল্য নেই। এবং গুরুদেব কি, তুমি এখনও তাকে ভালোবাসো? চুপ্পি। এখন সে ভ্রম কল্পনা নয়, এখন আমি তাকে যেমন সে আসলে ছিল তেমন দেখি। একটা ভয়ানক ভুল ছিল। কিন্তু যখন তুমি তার সাথে ছিলে, যখন তুমি আমার উপর হাসছিলে, যখন তুমি তোমার মিলনের পরিকল্পনা করছিলে কি তাহলে? তুমি আমাকে লেগেছে যে হ্যাঁ, কিন্তু আমি ভ্রমিত ছিলাম, খোয়া হয়ে গিয়েছিলাম, এবং এখন তোমাকে রাস্তা মিলেছে, কিন্তু খুব দেরি হয়ে গেছে। এটাকে ঠিক করার কোনো উপায় নেই, আবার তৈরি করার। আমাদের সন্তানদের জন্য, সেই বছরের জন্য যে আমরা সাথে থেকেছি, সেই সবের জন্য যে আমরা সাঝা করেছি। শোনায় না, তুমি সেই সব তাহলে ফেলে দিয়েছ যখন তুমি গুরুদেব প্রকাশকে বেছে নিয়েছ। তুমি ছাইয়ের ওপর আবার নির্মাণ করতে পারো না। তুমি শুধু এজন্য মাফি না মাংতে পারো কারণ তুমি ধরা পড়েছ। যদি আমি কখনো জানা না হতো তাহলে তুমি চালিয়ে যেতে। চুপ্পি। এবং সেই চুপ্পিই উত্তর ছিল। ঠিক আছে, তুমি হয়তো ততক্ষণ চালিয়ে যেতে যতক্ষণ না তুমি বিরক্ত না হয়ে যাও, অথবা যতক্ষণ না কেউ আর তোমাকে খুঁজে না পায়, কিন্তু কখনো সত্যিকারের পশ্চাতাপের কারণে না। তুমি শুধু এজন্য থামিয়েছ কারণ তোমার কাছে কোনো বিকল্প নেই। অজয়, দয়া করে তালাক এগিয়ে যাবে। তুমি ৩ মাস ধরে ঘরে থাকতে পারো, যাতে তোমাকে কোনো আর জায়গা মিলে যায়। তারপর আমাকে সেটা খালি চাই। তুমি তোমার ব্যক্তিগত জিনিস নিয়ে যেতে পারো, কিন্তু আর কিছু না। এবং তারপর আমি তোমাকে দেখতে চাই না। আমি তোমার নিয়ে কিছু না জানতে চাই, শিবার আইনিভাবে প্রয়োজনীয় জিনিসের। এবং আমাদের সন্তানেরা, তারা তোমার সাথে সম্পর্ক রাখতে পারে যদি তারা চায়, কিন্তু আমাকে পারিবারিক মিলনকে সুবিধাজনক করার জন্য বলো না। এটা ঢং করার জন্য যেসব সাধারণ, কারণ এরপর কোনো সাধারণ অবস্থা নেই। রিয়া রোদে পড়ল। পিতাজি, সে আমাদের মা। আপনি তাকে আমাদের জীবন থেকে এমনি না কাটতে পারেন। আমি তাকে তাদের জীবন থেকে না কাটছি, আমি তাকে আমার জীবন থেকে কাটছি। তুমি বড় হয়েছ, তুমি তার সাথে তোমার সম্পর্ক বেছে নিতে পারো,
কিন্তু আমাকে বলো না যে আমারও তার সাথে কোনো সম্পর্ক হোক। সুনায়না টেবিলে শীষ খেতে পড়ে গেল, এবং আমার একটা অংশ, একটা খুব ছোট অংশ, সহানুভূতি অনুভব করছিল, কারণ সবকিছুর সত্ত্বেও সে ৩২ বছর ধরে আমার সাথী ছিল, আমার সন্তানদের মা, আমার জীবনের অংশ। কিন্তু সেই অংশ বিশ্বাসঘাত থেকে, অপমান থেকে, সম্মান এবং বিশ্বাসের ক্ষতি থেকে ঢাকা ছিল, যা কখনো ফিরে পাওয়া যায় না। আমি উঠলাম, ৩০ মিনিট শেষ হয়ে গেছে। আমাকে আশা যে তোমাকে শান্তি মিলবে। শুনেছ নাকি? সত্যিকারে কিন্তু আমার সাথে না। আমি ভারী হৃদয়ের সাথে কিন্তু স্পষ্ট মন সাথে ক্যাফে থেকে বাইরে বেরোলাম, কারণ যদিও দর্দ ছিল, আমাকে জানা ছিল যে এটা ঠিক সিদ্ধান্ত, যে থাকা আমার নিজের গরিমা, আমার নিজের আত্মমূল্যের সাথে বিশ্বাসঘাত হয়। পরের কয়েক মাস পুনর্নির্মাণের প্রক্রিয়া ছিল, না শুধু ব্যবহারিক জীবনের, বরং পরিচয়েরও। কারণ ৩২ বছর ধরে সুনায়নার স্বামী হিসেবে নিজেকে পরিভাষিত করার পর আমাকে এটা আবার খুঁজতে হয়েছে যে আমি একা কে ছিলাম, তার বিনা, বিবাহের বিনা, পরিপূর্ণ পরিবারের ভ্রমের বিনা। তালাক তাড়াতাড়ি এগিয়ে গেল। এত স্পষ্ট প্রমাণের সাথে সুনায়না বেশি কিছু বিবাদ করতে পারে না। তার উকিল সম্পত্তির বিভাজনে বেশির জন্য লড়ার চেষ্টা করল, কিন্তু যখন আমরা রেকর্ডিং, ছবি, ৬ মাসের বিশ্বাসঘাতের প্যাটার্ন পেশ করলাম, তাহলে বিচারক স্পষ্ট ছিলেন। শ্রীমতী সিংহ, বিচারক শুনানিতে বললেন, আপনি বিবাহ চুক্তির ব্লেটেন্টলি উল্লঙ্ঘন করেছেন, এবং শুধু এটাই না, বরং আপনি আপনার স্বামী দ্বারা প্রদান করা সম্পদের ব্যবহার করে এমন করেছেন যে ঘরে আপনি থাকেন সেই টাকার, যা আপনাকে স্বেচ্ছাসেবক হওয়ার অনুমতি দিয়েছে। মন্দিরের পরিসরে এটা সব করতে থেকেও সে আমাকে ধোঁকা দিয়েছে। এটা আদালত এমন ব্যবহারকে পুরস্কৃত করবে না। শেষ বিভাজনে সুনায়নাকে ঘর মিলল, যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা ছিল, তার গাড়ি এবং ২ বছরের জন্য ১৫০০ টাকা মাসিক পেনশন, যাতে সে আবার নিজেকে স্থাপিত করতে পারে। বিচারক বললেন, কিন্তু আর কিছু না। অজয় সিং তার কোম্পানি, ব্যবসায়িক সম্পত্তি এবং বিবাহের সময় যা কিছু তৈরি করেছে সে সব নিজের কাছে রাখল। সুনায়নার উকিল বিরোধ করল, কিন্তু আমার মুবক্কেল ৩২ বছর ধরে গৃহিণী হিসেবে, একটা মায়ের হিসেবে যোগদান দিয়েছে। এর মূল্য আছে, এর মূল্য আছে। বিচারক সম্মত হলেন, এজন্যই তাকে ঘর এবং পেনশন মিলছে, কিন্তু সেই মূল্যকে বিশ্বাসঘাত স্বামীর বিশ্বাসের ব্যবহার করে ব্যভিচারকে প্রচার দেওয়া বাতিল করেছে। এটা আদালত এই পরিস্থিতিতে বিভাজনকে যথাযথ মানে। সুনয়না রোদল, কিন্তু স্বাক্ষর করে দিল, কারণ তার কাছে কোনো বিকল্প নেই। কারণ আরও লড়াই করলে শুধু প্রক্রিয়া লম্বা হয়, এবং প্রক্রিয়ার প্রত্যেক দিন শহরে তাকে আঙুল দেখানোর একটা আর দিন ছিল, কথোপকথনের বিষয় হওয়ার একটা আর দিন ছিল, লজ্জায় জীবিত থাকার একটা আর দিন ছিল। গুরুদেব প্রকাশকে আরও গুরুতর পরিণামের মুখোমুখি হতে হয়েছে। মঠাধীশের তদন্ত বিস্তৃত ছিল, এবং তারা পেয়েছে যে সুনয়না প্রথম নয়, আরও মহিলারা ছিল, অন্য দুর্বল ভক্তগণ, যাদের সে তার অবস্থানের ব্যবহার করে বহকিয়েছে। সুনয়না তো শুধু সবচেয়ে সাম্প্রতিক ছিল, এবং যে ধরা পড়েছে। এটা একটা প্যাটার্ন। মঠাধীশ আমার সাথে একটা নিজস্ব মিটিংয়ে বললেন, যা তারা আমার সাথে চেয়েছিল। সে বছর ধরে তার অবস্থানের দুরুপয়োগ করছে, কিন্তু সে বিবেকশীল ছিল, এবং মহিলারা লজ্জার মারে কখনো অভিযোগ করে না। এখন পর্যন্ত না, যতক্ষণ না আপনি এটাকে এমনভাবে উন্মোচন করেননি যে এটাকে উপেক্ষা করা যায় না। তার সাথে কি হবে? তাকে স্থায়ীভাবে পুরোহিতাই থেকে সরিয়ে দেওয়া হবে। সে এখন গুরুর হিসেবে সেবা করতে পারে না, এখন সে সেই উপাধির ব্যবহার করতে পারে না, এবং অধিকারের দুরুপয়োগ, অনৈতিক আচরণ এবং প্রত্যেক জিনিসের জন্য আইনি অভিযোগ লাগানোর উপর বিচার চলছে। এবং অন্য মহিলারা আগের কিছু এখন সামনে এসেছে, আপনার সাহস থেকে প্রোৎসাহিত হয়ে তার গল্প সাঝা করছে, এবং আমরা সবকিছু ডকুমেন্ট করছি, যাতে এটা নিশ্চিত হয় যে প্রকাশকে পুরো পরিণাম ভুগতে হয়। আমাকে তাকে আগে উন্মোচন করা উচিত ছিল, এর আগে যে সে এত সব লোককে চোট পৌঁছায়। এটা আপনার ভুল নয়, এটা তার ভুল, তার নির্বাচনের পবিত্র প্রতিজ্ঞাকে বজায় রাখতে তার অক্ষমতার। আপনি শুধু সেই করেছেন যা প্রয়োজনীয় ছিল, আপনার গরিমার রক্ষা করেছেন, এবং এমন করে আপনি অন্য পীড়িতদের তার আওয়াজ খুঁজতে সাহায্য করেছেন। এটা আমাকে কিছু সান্ত্বনা দিল, এটা জেনে যে আমার উন্মোচনের একটা বড় উদ্দেশ্য ছিল। এটা অন্য মহিলাদের রক্ষা করেছে, এটা একটা শক্তিশালী অবস্থান থেকে একটা শিকারীকে সরিয়েছে। উদয়পুর কেলেঙ্কারির পর বদলে গেল। মন্দিরে একটা নতুন গুরু এলো, একটা যুবক, অন্য প্রান্ত থেকে কঠোর আদেশের সাথে বিশ্বাসের পুনর্নির্মাণ করার জন্য। সেই স্থানের পবিত্রতাকে পুনরুদ্ধার করার জন্য যা প্রকাশ দূষিত করেছে। এবং ধীরে ধীরে সম্প্রদায় ঠিক হয়ে গেল। কিন্তু নিশানের সাথে উপাধির উপর, পদের উপর, পবিত্রতার দেখাবের উপর খুব বেশি বিশ্বাস করার শিক্ষা শিখল। আমার সন্তানদের তার আঘাতের তার সংস্করণকে প্রসেস করতে হয়েছে। আকাশ সিংহ তার মায়ের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ ছিন্ন করল। আমি তাকে ঘৃণা ছাড়া দেখতে পারি না।
সে আমাকে বলল, যখনই আমি তাকে দেখি আমাকে সেই ছবি, সেই রেকর্ডিং মনে পড়ে এবং আমি তাকে ক্ষমা করতে পারি না। সে তোমার মা, অবশেষে হয়তো তুমি করতে পারবে। না পিতাজি, আপনি উদার হতে পারেন, আপনি ক্ষমা করতে পারেন যদি আপনি চান, কিন্তু আমি না। সে যা করেছে সে না শুধু আপনাকে নিশ্চিহ্ন করেছে, বরং আমার তার ছবিকে নিশ্চিহ্ন করেছে, আমাদের পরিবারের প্রত্যেক জিনিসের, এবং আমাকে জানা নেই যে আমি এটা থেকে উঠতে পারব কিনা। করণ কম কট্টরপন্থী ছিল। সে সীমিত যোগাযোগ বজায় রাখল, কখনো কখনো ফোন কল করে, কিন্তু দূর, নিরাপদ। সে আমার মা, সে আমাকে বোঝালো, এবং আমি তাকে এমনি মুছে দিতে পারি না, কিন্তু আমি এটাও ভুলতে পারি না যে সে কি করেছে। তাই আমি দূরত্ব বজায় রাখি, এটাই আমি সবচেয়ে ভালো করতে পারি। রিয়া সিংহই একমাত্র ছিল যে সুনায়নার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখল। কাউকে তো তার জন্য সেখানে থাকতে হবে। সে আমাকে জিজ্ঞাসা করলে বলল যে, কেন? সে একটা ভয়ানক ভুল করেছে, কিন্তু সে তার জন্য পেমেন্ট করছে, সে একা, সবাই তাকে ঠুকরিয়েছে। কি এটা যথেষ্ট শাস্তি নয়? এটা তুমি সিদ্ধান্ত করো। আমি তোমাকে এটা না বলবো যে তোমার মায়ের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়, কিন্তু কি তোমাকে খারাপ লাগে যে আমি এমন করি? না, শুধু আমাকে দুঃখ হয় যে তোমাকে এটা বোঝা ওঠাতে হচ্ছে। দুনিয়ার মাঝে সেতু হওয়া যা এখন সাথে থাকতে পারে না। কাউকে তো করতেই হবে, এবং আমি পছন্দ করব যে আমি আছি বজায়, এটা যে তাকে সম্পূর্ণভাবে একা ছেড়ে দিই। রিয়ার হৃদয় আমার থেকে বড় ছিল, অথবা হয়তো সে দর্দকে আলাদাভাবে প্রসেস করে, কিন্তু আমি তার জন্য তার সম্মান করি, সেই করুণাকে বজায় রাখার জন্য যেখানে আমি ক্ষমতা হারিয়েছি। তালাকের 6 মাস পর আমি সেই ঘর বিক্রি করলাম যা আমি সুনাইনার সাথে সাঝা করেছি। তার যাওয়ার পর আমি সেখানে থাকার চেষ্টা করলাম, কিন্তু প্রত্যেক কক্ষে স্মৃতি ছিল, প্রত্যেক কোণা একটা মৃত বিবাহের সংগ্রহালয়ে থাকার স্মরণ করিয়ে দিত, এবং আমি ঠিক হচ্ছিলাম না। আমি শহরের উপরের অংশে একটা নতুন আধুনিক অ্যাপার্টমেন্ট কিনলাম, যাতে মনোরম দৃশ্য ছিল, কিন্তু কোনো ইতিহাস নেই, কোনো অতীত নেই, শুধু ভবিষ্যৎ। এবং আমি সেই জীবনের পুনর্নির্মাণ শুরু করলাম যা আমার কাছে ছিল, বরং একটা নতুন আলাদা জীবন, 1 বছরীয় অবিবাহিত পুরুষ হিসেবে, সম্পত্তির সাথে, কিন্তু কোনো সাথী নেই। কিছু বন্ধুরা আমাকে মহিলাদের সাথে মেলানোর চেষ্টা করল। অজয়, তোমাকে এগিয়ে যেতে হবে, কোনো নতুনকে খুঁজতে হবে। কিন্তু আমি প্রস্তুত ছিলাম না, হয়তো আমি কখনো হব না, কারণ ধোঁকা একটা গভীর নিশান ছেড়ে দিয়েছে, একটা অবিশ্বাস যা দূর করা কঠিন ছিল। তুমি কিভাবে জানবে যে তুমি কারো উপর আবার বিশ্বাস করতে পারো? আমি আমার চিকিৎসককে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আমি চিকিৎসা শুরু করেছি, কারণ আমি অনুভব করেছি যে আমাকে সবকিছু প্রসেস করতে সাহায্যের দরকার। তুমি নিশ্চিতভাবে না জানতে পারো, সে উত্তর দিল, কিন্তু এটাই সম্পর্কের প্রকৃতি। তাদের বিশ্বাসের ছলাঙের দরকার হয়, তাদের ভেদ্যতার দরকার হয়, এবং ধোঁকার পর এটা আরও কঠিন হয়, কিন্তু অসম্ভব না। কিন্তু কি এটা আবার এর যোগ্য? এর উত্তর শুধু তুমিই দিতে পারো। কিন্তু আমি তোমাকে এটা বলবো, নিজের হৃদয়কে সম্পূর্ণভাবে বন্ধ করা ভয় ভবিষ্যতের খুশি ছিনিয়ে নেয়। সুনায়নার ধোঁকা তার নিজের নির্বাচন এবং কমির ফলাফল ছিল। এর অর্থ এটা নয় যে প্রত্যেক মহিলা ধোঁকা দেবে, এর অর্থ এটা নয় যে প্রেম অসম্ভব। সুরেশ ঠিক বলছিলেন, কিন্তু কোনো কথাকে বৌদ্ধিকভাবে জানা এবং আবেগীয়ভাবে অনুভব করা দুটো আলাদা কথা। জনসংখ্যা আছে। বিবাদের 1 বছর পর সুনাইনা আমার অফিসে হাতে লেখা একটা চিঠি পাঠিয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করল। প্রিয় অজয়, আমি জানি যে তুমি আমার থেকে কিছু না শুনতে চাও, আমি জানি যে আমি তোমাকে অসহনীয় দর্দ দিয়েছি, কিন্তু তোমাকে কিছু বলা দরকারি। আমি এই বছর গভীর আত্মচিন্তন, থেরাপি এবং ব্যক্তিগত বিকাশে কাটিয়েছি, এটা বোঝার চেষ্টা করে যে আমি এমন কেন করলাম। আমি এই নিষ্কর্ষে পৌঁছেছি যে এটা তোমার নিয়ে নয়, কখনো না ছিল। তুমি একটা ভালো স্বামী ছিলে, একটা সফল ব্যবসায়ী, ওয়াফাদার, সেই সব কিছু যা একটা মহিলা মাংতে পারে। সমস্যা আমার মধ্যে ছিল, আমার অসুরক্ষায়, ক্রমাগত প্রশংসার, আমার দরকারে, যা আমার কাছে ছিল তার কদর না করার, আমার অক্ষমতায়। গুরুদেব প্রকাশ আমাকে মনোযোগ দিয়েছে, আমাকে বিশেষ অনুভব করিয়েছে, এবং নিজের স্বার্থে আমি পরিণামের পরোয়া না করে সেই অনুভূতির পিছনে দৌড়িয়েছি। আমাদের সন্তানদের এবং আমাদের কাছে যা কিছু ছিল তার নিয়ে ভাবাবি না। আমি মাফির আশা করি না, আমি এটাও আশা করি না যে তুমি আমাকে উত্তর দেবে। আমাকে শুধু এটা বলতে হয়েছে যে আমি অবশেষে বুঝেছি যে আমি কত বড় ভুল করেছি, এবং যদি আমি সময়ে পিছনে গিয়ে সব কিছু বদলাতে পারতাম তাহলে নিশ্চয়ই করতাম। বিনা কোনো হিচকিচাওটের তোমার জীবনে এগিয়ে গেছ, আমি এটা জানি, এবং আমাকে খুশি হয়। তুমি খুশির হকদার, তুমি একটা এমন সাথীর হকদার যে তোমাকে গুরুত্ব দেয়,
তোমার সম্মান করে, যে তোমার বিশ্বাসকে কখনো না ভাঙে। আমি সেই মহিলা ছিলাম না, এবং আমি এই লজ্জায় আমার বাকি জীবন জীবিত থাকব। আমি তোমাকে শান্তির কামনা করি, প্রেমের কামনা করি, সেই সব কিছু যা আমি তোমাকে দিতে পারিনি। সুনায়না, আমি চিঠি 3 বার পড়লাম, হেরফের অথবা বাহানার খোঁজে, কিন্তু আমাকে শুধু সত্যিকারের পশ্চাত্তাপ, বাস্তবিক দর্দ এবং দেরি করে আসা বোঝা মিলল। আমাকে উত্তর দেওয়া উচিত ছিল, আমাকে তাকে সেই সমাধান দেওয়া উচিত ছিল যা সে খুঁজছিল। আমি অনেক দিন ধরে এটা নিয়ে ভাবলাম এবং অবশেষে একটা ছোট উত্তর লিখলাম। সুনায়না, আমাকে তোমার চিঠি মিলেছে এবং আমি তোমার ইমানদারি তোমার দায়িত্ব স্বীকার করার প্রশংসা করি। যখন সবকিছু সামনে এসেছিল তাহলে তোমার কাছে এমন করার সাহস ছিল না। আমি তোমাকে ক্ষমা করি। আমি এটা নিয়ে কাজ করছি, তোমার জন্য না, বরং নিজের জন্য। কারণ রাগকে বহন করা একটা এমন বোঝা যা আমি আমার বাকি জীবন বহন করতে চাই না। কিন্তু মাফির অর্থ সুলহ নয়, এর অর্থ বন্ধুত্ব নয়। এর অর্থ শুধু এটা যে আমি রাগের জহরকে ছেড়ে দেওয়া বেছে নিচ্ছি। তুমি তোমার কাজের জন্য সামাজিক এবং আবেগীয়ভাবে মূল্য পরিশোধ করেছ, এবং আমাকে সন্দেহ যে তুমি লম্বা সময় ধরে মূল্য পরিশোধ করতে থাকবে। এবং যদিও আমার একটা অংশ এটা থেকে সন্তুষ্টি অনুভব করে, একটা বড় অংশ সেই সব জিনিসের জন্য শুধু দুঃখ অনুভব করে যা আমরা হারিয়েছি, সেই পরিবারের জন্য যা আমরা ভেঙেছি, সেই জীবনের জন্য যা আমরা জীবিত থাকতে পারতাম যদি তুমি আলাদা রাস্তা বেছে নিতে। আমি তোমাকেও শান্তি এবং বিকাশের কামনা করি, এবং অবশেষে নিজেকে ক্ষমা করার ক্ষমতাও। অজয়, আমাকে কখনো কোনো উত্তর মেলেনি, এবং এটা ঠিক ছিল, কারণ আমার এটার দরকার নেই। এটা চিঠি কথোপকথনের শুরু নয়, এটা একটা শেষ ছিল। একটা এমন শেষ বিন্দু ছিল, একটা অধ্যায়ের উপর যা আমার জীবনের খুব বড় অংশে হাবি ছিল। বিবাদের 2 বছর পর আমার জীবন একটা নতুন লয় পেয়েছে। আমি কাজ করি, কিন্তু কম জুনুনি হয়ে। আমি সমতলের শিক্ষা শিখেছি, কাজকে পলায়নের হিসাবে, উপস্থিত না থাকার বাহানার হিসাবে ব্যবহার না করা শিখেছি। আমি আমার সন্তান, বিশেষ করে আকাশ সিং এবং করণ সিংয়ের সাথে সময় কাটাই। সেই সম্পর্কগুলোকে আবার তৈরি করছি যা তাদের বড় হওয়ার বছর ধরে তনাবপূর্ণ ছিল, যখন আমি সাম্রাজ্য তৈরিতে খুব ব্যস্ত ছিলাম। এক রাত খাবারে আকাশ সিং আমাকে বলল, পিতাজি, আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। কিসের জন্য? আমাদের এটা দেখানোর জন্য যে গরিমার অর্থ কী, ধোকার মুখোমুখি শক্তি থেকে করা, হিংসা থেকে না, ধ্বংসাত্মক প্রতিশোধ থেকে না, বরং সত্য থেকে, ন্যায় থেকে। এটা একটা এমন শিক্ষা যা আমি কখনো ভুলব না। আমি সেই করেছি যা আমাকে ঠিক লেগেছে, আপনি সেই করেছেন যা দরকারি ছিল, এবং এর জন্য সাহস দরকার ছিল। অনেক পুরুষ আলাদাভাবে প্রতিক্রিয়া করে, রাগ, হিংসা, ধ্বংসের সাথে, কিন্তু আপনি এমন রাস্তা বেছে নিয়েছেন যা নিজেকে ধ্বংস না করে সত্যকে উন্মোচন করেছে। এটাই আসল শক্তি। তার শব্দ আমাকে গভীরভাবে ছুঁয়েছে, কারণ এই পুরো প্রক্রিয়ার সময় আমাকে সন্দেহ ছিল। আমি জিজ্ঞাসা করেছি যে কি আমি খুব কঠোর, খুব সার্বজনীন, খুব নিষ্ঠুর হচ্ছি। কিন্তু নিজের ছেলেকে আমার সিদ্ধান্তগুলোকে সঠিক বলতে শোনা, এটা বলা যে সে সেগুলো থেকে শিখেছে, আমাকে এমন শান্তি দিল যার আমার দরকার ছিল না। রিয়া সিংহেকেও তার শান্তি মিলেছে, যদিও সে সুনায়নার সাথে সম্পর্ক বজায় রেখেছে। সে স্বাস্থ্যকর সীমা নির্ধারণ করেছে। সে আমাকে বলল, আমি মাকে ভালোবাসি, কিন্তু এখন আমি তাদের কমিগুলো স্পষ্টভাবে দেখি। আমি এখন তাদের আদর্শ মানি না, এবং এটা অদ্ভুতভাবে আমাদের সম্পর্ককে আরও ঈমানদার করেছে। সে কেমন? সাধারণ জীবন জীবিত করছে, একটা বইয়ের দোকানে কাজ করছে, থেরাপি নিচ্ছে, জীবনকে আবার তৈরি করার চেষ্টা করছে। তার জন্য এটা সহজ নয়, গ্রাম ভোলে না, কিন্তু সে চেষ্টা করছে। আমাকে খুশি। সত্যিকারে আমি তার জন্য খারাপ চাই না, আমি শুধু তার কাছে না থাকতে চাই। আমি বুঝি, এবং সেও বোঝে। গুরুদেব প্রকাশ সম্পূর্ণভাবে গায়েব হয়ে গেল। পূজারী পদ থেকে নিষ্কাশিত হওয়ার পর সে উদয়পুর ছেড়ে গেল। গুজব ছিল যে সে দিল্লিতে গুমনামভাবে থাকছে, সাধারণ চাকরি করছে, সব কিছু হারানোর পর জীবনকে আবার তৈরি করার চেষ্টা করছে। আমার একটা অংশ ভাবছিল যে কি তাকে পশ্চাতাপ ছিল, কি তারা সেই ক্ষতিকে বোঝে যা তারা করেছে, না শুধু আমাকে, বরং সেই সব মহিলাদের যাদের তারা হেরফের করেছে, সেই মন্দিরকে যা তারা ধোঁকা দিয়েছে, সেই সম্প্রদায়কে যা তারা বোকা বানিয়েছে। কিন্তু এটা আমার সমস্যা নয়, তার অন্তরাত্মা তার বোঝা ছিল, আমার না। বিবাদের 3 বছর পর কোম্পানির একটা চ্যারিটি প্রোগ্রামের সময় আমি কারো সাথে মিললাম, মারিয়া এলেনা। ৪৫ বছরের একটা স্থাপত্যকার, সেও তালাকপ্রাপ্ত, ধোঁকা এবং পুনর্নির্মাণের তার গল্প সাথে। এটা প্রথম নজরের প্রেম নয়, এটা একটা আগ্রহী কথোপকথন ছিল,
যার পর কফি হলো, যার পর রাতের খাবার হলো, যা ধীরে ধীরে, খুব ধীরে ধীরে কিছু আর হয়ে গেল। কি তোমাকে ভয় লাগে? মারিয়া এলেনা 2 মাস ধরে মিলার পর আমাকে জিজ্ঞাসা করল। আমি স্বীকার করলাম, আবার চেষ্টা করায় খুব ভয় লাগে হয়, কিন্তু সাথে উত্তেজিতও হয়, এবং এর কিছু অর্থ তো হতেই হবে। আমাকেও খুব ভয় লাগে। আমার পূর্ব সাথী, আমার সবচেয়ে ভালো বন্ধুর সাথে 2 বছর ধরে ধোঁকা দিয়েছে, এবং যখন আমাকে জানা হলো, তাহলে দুজনেই আমাকেই দোষী বলল। তারা বলল যে আমি ঠান্ডা দূর থাকি, যে আমিই তাদের কাছে ঠেলে দিয়েছি। ধোঁকাবাজ লোক সব সময় তার শিকারকে দোষ দেয়, পুরোপুরি ঠিক, এবং আমাকে এটা বুঝতে অনেক বছর লেগেছে যে এটা আমার ভুল নয়, যে তাদের নির্বাচন তাদের, আমার না। এবং এখন তুমি আবার কিভাবে বিশ্বাস করো? এক সময় একদিন, এক সময় এক সিদ্ধান্ত সংবেদনশীল হওয়ার নির্বাচন করে, যদিও এটা ভয়াবহ হয়, কারণ বিকল্প বন্ধ হয়ে একা নিরাপদ, কিন্তু সাথে আলাদা থলক থাকা। সে ঠিক ছিল, এবং আমি ধীরে ধীরে মারিয়া এলেনাকে আমার জীবনে, আমার হৃদয়ে সতর্কতার সাথে, কিন্তু আশার সাথে আসতে দিলাম। সে সুনয়নার জায়গা নয়, সে কিছু সম্পূর্ণভাবে আলাদা ছিল। শুরু থেকেই ইমানদারির উপর ভিত্তি করে, ঘায়ের সাঝা করায়, একে অপরকে বোঝায় যে আমরা দুজনেই ধোঁকা খেয়েছি, এবং আমরা আবার ঝুঁকি নেওয়ার নির্বাচন করছি। কি তোমার সন্তানেরা আমার নিয়ে জানে? মারিয়া এলেনা 6 মাস পর জিজ্ঞাসা করল। হ্যাঁ, এবং তারা তোমার সাথে মিলতে চায়, যদি তুমি প্রস্তুত হও। আমি ঘাবড়ে যাচ্ছি, এবং যদি তাদের আমি পছন্দ না হই, তাহলে আমরা সেটা নিয়ে কাজ করব। কিন্তু অজয়, তারা বড় হয়ে গেছে, তারা বোঝে যে আমি খুশি থাকার হকদার। হয় যে আমি সাথে থাকার হকদার, এবং যদি তুমি আমাকে খুশি করো, তাহলে তারা এটাকে সমর্থন দেবে, এবং তারা করেছে। আমার সন্তানদের সাথে রাতের খাবার ভালো ছিল, ঠিক না? রিয়া সিংহ সতর্ক ছিল, তার পিতাকে ভবিষ্যতের সম্ভাব্য দর্দ থেকে বাঁচাচ্ছে, কিন্তু আকাশ সিংহ এবং করণ সিংহ তাকে সুযোগ দিয়ে তাকে যেমন সে ছিল তেমন দেখে স্বাগত করল, না করল ঝুঁকির অথবা প্রতিস্থাপন হিসেবে। আমাকে তুমি পছন্দ, আকাশ সিংহ আমাকে বলল। মায়ের থেকে আলাদা, বেশি সোজা, বেশি ইমানদার, এবং এটা দেখা যাচ্ছে যে সে তোমাকে কত গুরুত্ব দেয়। কি তোমাকে খারাপ লাগে না যে আমি কারোর সাথে ডেট করছি? আমাকে কেন খারাপ লাগবে? মা বিবাহ ভেঙেছে, তুমি না। তোমাকে খুশি থাকার অধিকার আছে, এবং যদি মারিয়া এলেনা তোমাকে খুশি করে, তাহলে আমি তাকে সমর্থন করি। কেলেঙ্কারির 5 বছর পর আমার জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে। আমার কাছে একটা সাথী আছে যে আমার সম্মান করে, বড় সন্তান আছে যাদের সাথে আমার ইমানদার সম্পর্ক আছে, কোম্পানি যা ক্রমাগত বাড়ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাকে শান্তি আছে। সেই শান্তি যা ভুলে যাওয়া থেকে না আসে, বরং প্রসেস করা থেকে, ঠিক হওয়া থেকে, অতীতের ধোঁকাকে বর্তমানকে ঝরানোর অনুমতি না দিয়ে এগিয়ে যাওয়ার নির্বাচন করা থেকে আসে। সুনয়নান উদয়পুর থেকে চলে গিয়েছে, অনেক স্মৃতি, অনেক নির্ণায়ক নজর। সে জয়পুর চলে গিয়েছে, সম্পূর্ণভাবে নতুন শুরু করেছে, এবং রিয়ার অনুসারে সে ভালো ছিল। একদম খুশি না, কিন্তু কার্যকরী তার নির্বাচনের পরিণাম জীবিত করছে। কি সে কখনো তোমার নিয়ে কথা বলে? আমি রিয়াকে একবার জিজ্ঞাসা করলাম, কখনো কখনো পশ্চাতাপের সাথে, যা হারিয়েছে তার দুঃখের সাথে, কিন্তু স্বীকৃতির সাথেও। সে জানে যে কোনো ফিরে আসা নেই, যে সে কিছু অমূল্য ফেলে দিয়েছে, এবং তাকে ফিরে না মিলতে পারে। এবং গুরুদেব প্রকাশ কখনো তার নাম নেয় না, যেন তার জীবনের সেই অংশ কখনো অস্তিত্ব ছিল না, যেন সে একটা খারাপ স্বপ্ন ছিল যা সে ভুলতে পছন্দ করে। এমনই ভালো ছিল। কিছু দরজাকে বন্ধ রাখার দরকার হয়, সিল করার, যাতে উপচার সম্ভব হয়। যদি আপনি এই গল্প শুনছেন, যদি এটা কোনোভাবে আপনার সাথে যুক্ত হয়, তাহলে আমি চাই যে আপনি কিছু মৌলিক বোঝেন। ধোঁকা ধোঁকাবাজের নির্বাচন, ধোঁকার শিকার হওয়া ব্যক্তির না। কোনো ফরক না পড়ে। যে তারা কি বাহানা দেয়, কি যৌক্তিকতা পেশ করে, দায়িত্ব তাদের। আমার স্ত্রী আমাদের পূজার গুরুদেবের সাথে 6 মাস ধরে মন্দিরে, ভগবানের ঘরে। আমার বিশ্বাস, আমার উদারতা, আমার টাকার ব্যবহার করে আমাকে ধোঁকা দিয়েছে, এবং যখন আমি তাদের ধরলাম, তাহলে তারা আমাকে মিথ্যা বলল, এটা ভেবে যে আমি বোকা, যে তারা চালিয়ে যেতে পারে। কিন্তু আমি হিংসায় গরিমাকে বেছে নিলাম, আমি চুপ্পিতে সত্যকে বেছে নিলাম, এবং আমি তাদের ধোঁকাকে এমনভাবে উন্মোচন করার নির্বাচন করলাম যে পুরো সম্প্রদায় দেখে, যাতে তারা অস্বীকার না করতে পারে, যাতে তারা গল্পকে আবার না লিখতে পারে। কি এটা নিষ্ঠুর ছিল? কিছু ভেবেছে যে হ্যাঁ, যে আমাকে এটাকে নিজস্বভাবে সামলানো উচিত ছিল, যে তাদের সার্বজনীনভাবে অপমানিত করা খুব বেশি ছিল। কিন্তু আমি তাদের অপমানিত করিনি, তারা তার হরকত থেকে নিজেকে অপমানিত করেছে।
আমি শুধু সেই উন্মোচন করেছি যা তারা ইতিমধ্যে করেছে, এবং সেই উন্মোচন যদিও সবার জন্য দর্দনাক ছিল, দরকারি ছিল। কারণ লুকোনো সত্য একটা ক্যান্সার, সে বাড়ে, ছড়ায়, সব কিছু ঝরিয়ে দেয়। আমি গুরুদেবকে আমার স্ত্রীর সাথে পূজারীর নিজস্ব কক্ষে ধরলাম, এবং তারা বলল যে তারা তাকে শুধু কাপড় বদলানোর জন্য ভিতরে আসতে দিয়েছে। একটা স্পষ্ট মিথ্যা, কিন্তু আমি সেটা বিশ্বাস করার নাটক করলাম এবং সেই সময়ের ব্যবহার করলাম কিছু এমন প্রস্তুত করার জন্য যা তাদের মধ্যে কেউ না ভুলবে। এটা প্রতিশোধ নেওয়ার প্রতিশোধ নয়, এটা ন্যায় ছিল। এটা আমার গরিমার রক্ষা ছিল। এটা একটা স্পষ্ট সন্দেশ পাঠানো ছিল। আমি বোকা ছিলাম না, আমি নিষ্ক্রিয় শিকার ছিলাম না, আমি সম্পদওয়ালা লোক ছিলাম, বুদ্ধিওয়ালা, এমনভাবে উত্তর দেওয়ার ক্ষমতাওয়ালা যা স্থায়ী ছাপ ছেড়ে। এবং আমি এটাকে শতাব্দী সমারোহে ৩০০ লোকের সামনে অকাট্য প্রমাণের সাথে করলাম। এবং এটা তাদের জন্য, আমার জন্য, পুরো সম্প্রদায়ের জন্য সব কিছু বদলে দিল। কি আমাকে পশ্চাতাপ? না, এক মুহূর্তের জন্যেও না। কারণ যদিও এটা দর্দনাক ছিল, এটা মুক্তিদায়কও ছিল। এটা আমাকে মিথ্যার উপর তৈরি বিবাহ থেকে মুক্ত করল। এটা আমাকে একটা এমন মহিলা থেকে মুক্ত করল যে আমাকে গুরুত্ব দেয়নি। এটা আমাকে ইমানদারির উপর ভিত্তি করে জীবনের পুনর্নির্মাণ করার জন্য মুক্ত করল। রাজস্থানের জয়পুর থেকে ৬৩ বছরের উমরে এবং আগুন থেকে মিলা বুদ্ধির সাথে আমি আপনাকে সাহসের কামনা করি। ধোকার মুখোমুখি হওয়ার সাহস, বিনা নিজেকে ধ্বংস না করে। হিংসক প্রতিশোধের উপর গরিমা বেছে নেওয়ার সাহস, সত্যকে উন্মোচন করার সাহস, যদিও সে অস্বস্তিকর। কারণ সত্য, যদিও দর্দনাক, একটা প্রামাণিক জীবন, বাস্তবিক সম্পর্ক, বাস্তবিক শান্তির জন্য একমাত্র ভিত্তি। আমার পূর্ব স্ত্রী সবকিছু হারিয়েছে, তার প্রতিষ্ঠা, সম্প্রদায়, তার জায়গা, তার পরিবার, সবকিছু, কারণ সে ইমানদারির জীবনের উপর ক্ষণভঙ্গুর আনন্দকে বেছে নিয়েছে, এবং এটা তার বোঝা, তার পরিণাম। আমি বিবাহ হারিয়েছি, আমি একটা আদর্শ পরিবারের ভ্রম হারিয়েছি, কিন্তু আমি কিছু আর মূল্যবান পেয়েছি। আমার গরিমা, আমার আত্মসম্মান, নিজেকে বিনা লজ্জায় আয়নায় দেখার আমার ক্ষমতা, এবং অবশেষে আমি নতুন প্রেমের সম্ভাবনা পেয়েছি। একটা এমন স্ত্রী যে ইমানদারির গুরুত্ব বোঝে, যে আমি ঝেলেছি তার সম্মান করে, যে আমার সাথে শুরু থেকেই সত্যের উপর ভিত্তি করে কিছু তৈরি করে। এটাই আসল উপহার। এটা উপহার তাহলে মিলে যখন আপনি প্রথমে নিজের ভিতরের জায়গা পরিষ্কার করেন, যখন আপনি মিথ্যাকে সরান, যখন আপনি নিজের আত্মসম্মানের জন্য দাঁড়ান। আমার গল্প শোনার জন্য ধন্যবাদ, এবং যদি এটা আপনাকে কোনোভাবে সাহায্য করেছে, যদি এটা আপনাকে তোমার বেওয়াফাইয়ের মুখোমুখি হওয়ার শক্তি দিয়েছে, তাহলে এটাকে অন্যদের সাথে সাঝা করো। কারণ কোথাও না কোথাও কেউ ধোঁকা খাচ্ছে, কেউ মিথ্যার পত্তা লাগাচ্ছে, কেউ সিদ্ধান্ত করছে যে কিভাবে প্রতিক্রিয়া করতে হবে। তাদের এটা জানার দরকার যে একটা গরিমাপূর্ণ রাস্তা আছে, যে সত্য উন্মোচন করা নিষ্ঠুরতা না, বরং ন্যায়। এবং যদিও এটা দর্দনাক, যদিও এটা সবকিছু বদলে দেয়, এটা একটা ভালো জীবন, একটা আরও ইমানদার প্রেম এবং সেই শান্তির জন্য ও মুক্ত করে যা শুধু সত্যে জীবিত থাকা থেকে মিলে। সেই রাতের পর গ্রামে কোনো কেউ আমার পূর্বস্ত্রী অথবা গুরুদেব প্রকাশকে আগের মতো দেখেনি, কারণ অবশেষে তারা দেখেছে যে তারা মুখোশের পিছনে, দেখাবের পিছনে, মিথ্যার পিছনে আসলে কে ছিল। এবং যদিও সেই সত্য অসুবিধাজনক ছিল, যদিও সে উৎসবকে ধ্বংস করেছে, যদিও সে হট্টগোল করেছে, এটা দরকারিও ছিল। কারণ মিথ্যায় জীবিত থাকা নয়, এটা শুধু একটা ভ্রমে অস্তিত্বে থাকা, যা অবশেষে ধসে পড়ে, এবং যখন এটা ধসে তাহলে ক্ষতি আরও বড় হয়। আমি মিথ্যাকে আমার শর্তে ধসানোর সিদ্ধান্ত নিলাম, একটা নিয়ন্ত্রিত, রণনৈতিক এবং কার্যকরভাবে, এবং আমাকে এক মুহূর্তেরও অফসোস নেই।